হে গাইস, আমাদের আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে রিবস। আমরা যেটি এইচএসসি তে পড়ে এসেছি পরশুকা হিসেবে, সেটি আমরা এখন মেডিকেলে পড়বো রিবস হিসেবে। এটি আমাদের অ্যানাটমির সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা কনসেপ্টগুলোকে এমনভাবে বিল্ড আপ করবো সো দ্যাট আমাদের এক ক্লাস দিয়েই যেন প্রফ পর্যন্ত আমাদের প্রিপারেশন হয়ে যায় এবং আমরা সবগুলো টপিক কভার করবো সো দ্যাট আইটেমে, কার্ডে, টার্মে কিংবা ইন দি এন্ড প্রফেও যেন আমাদেরকে কোনো ধরনের এই রিবস রিলেটেড কোনো বিষয়ে কনফিউশনস না থাকে বা কোনো প্রবলেমস ক্রিয়েট না হয়। সো আমরা আজকে ফ্রম দ্য বিগিনিং টু দি এন্ড রিবস নিয়ে সব জানবো, টিপিক্যাল রিবস এর ফিচার্স, অ্যাটিপিক্যাল রিবস এর ফিচার্স সহ এর অসিফিকেশন এবং এর রিবসের সাথে ক্লিনিক্যাল কি কি বিষয় যুক্ত থাকতে পারে কিংবা ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে আমাদের পরীক্ষায় কি কি ধরনের কোশ্চেন কিংবা ভাইভাতে কি কি ধরনের কোশ্চেন আমাদেরকে ফেস করতে হতে পারে, সেই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা এই ক্লাসে কভার করব। সো বেয়ার উইথ আস। সো আমরা এই রিবসটাকে নিয়ে এমন ভাবে আলোচনা করব যে প্র্যাকটিক্যালি আমরা কোরিলেশন রেখে আমাদের থিওরি যেন সম্পূর্ণ হয়ে যায়। আমরা ঠিক সেভাবে আমাদের আজকের এই কনসেপ্টটিকে বিল্ড আপ করব। সো বেয়ার উইথ আস এন্ড বি উইথ আস এন্ড স্টে টিউনড। সো আমরা যখন রিবস নিয়ে আলোচনা করব, সর্বপ্রথমে আমাদেরকে এই রিবসের অ্যানাটমিক্যাল পয়েন্টস জিজ্ঞেস করবে এক্সামে। ভাইভাতে যখনই আমাদেরকে রিবস তুলতে বলবে তখনই কিন্তু আমাদেরকে এর অ্যানাটমিক্যাল পয়েন্টস এবং অ্যানাটমিক্যাল পজিশন গুলো সম্পর্কে আমাদেরকে ভালোভাবে ধারণা থাকতে হবে। এবং অ্যানাটমিক্যাল পয়েন্টস আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ক্লাসের লাস্টে বলে থাকি, সো আজকেও তার ব্যতিক্রম হবে না। আমরা আগে পার্টস চিনবো, পার্টস চেনার পর আমরা সবার লাস্টে গিয়ে অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো শিখবো। আমরা এই তোমরা অলরেডি স্লাইডস দেখতে পাচ্ছ, আমরা এই রিবসকে বেসিক্যালি তিন ভাগে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। সো দেয়ার আর মেনি ওয়েজ অফ ক্লাসিফাইং দ্য রিবস। সো ওয়ান অফ দ্য ওয়েজ অফ ক্লাসিফাইং দ্য রিবস সেটি হচ্ছে ট্রু রিবস এবং ফলস রিব হিসেবে, মানে সেই রিবসটা স্টারনামের সাথে কানেকশন ফর্ম করতেছে কি কিনা সেটার উপর বেসিস করে আমরা রিবসকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রু রিবস এবং আরেকটি হচ্ছে ফলস রিব। তোমরা এই পিকচারটি খেয়াল করো, আমরা গত ক্লাসে স্টারনাম নিয়ে আলোচনা করেছিলাম। সেই স্টারনাম এর সাথে আমরা জানি যে 7টা রিবস ডাইরেক্টলি আর্টিকুলেট করে উইথ देयर ওন কোস্টাল কার্টিলেজ। সেই 7টা রিবকে আমরা বলছি ট্রু রিবস, অর্থাৎ যে রিবসগুলা স্টারনামে গিয়ে ডাইরেক্টলি জয়েন্ট ফর্ম করতেছে সেই রিবসগুলোকে আমরা বলে থাকি ট্রু রিবস। সো আপার 7 রিবস অন ওয়ান সাইড আর টার্মড অ্যাজ ট্রু রিবস। দেখো তাহলে এটা ফার্স্ট রিব, সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, এই প্রথম 7টা রিবস স্টারনামে গিয়ে যুক্ত হচ্ছে এবং আর্টিকুলেট করছে। দ্যাটস দ্য রিজন হয় এই 7টা রিবসকে আমরা বলে থাকি ট্রু রিবস। আর এই 7টা রিবস বাদ দিয়ে বাকি যে রিবস গুলো থাকে 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর, এই 5টা রিবসকে আমরা বলে থাকি ফলস রিব। কারণ কি? কারণ হচ্ছে সেম, তারা ডাইরেক্টলি স্টারনামে গিয়ে কানেকশন ফর্ম করতেছে না। প্রথম যে 7টা রিবস তারা আর্টিকুলেট করতেছে স্টারনাম উইথ देयर ওন কার্টিলেজ, এজন্য এটাকে আমরা বলছি ট্রু রিবস। আর পরের যে 7টা রিবস, সেই 7টা রিবস স্টারনামের সাথে গিয়ে আর্টিকুলেট করলেও তারা একটা কমন কার্টিলেজ ফর্ম করে, অথবা কেউ কেউ তো আবার ডিরেক্টলি স্টারনামের সাথে কানেকশনই ফর্ম করে না। ফর এক্সাম্পল রিব নাম্বার 11 এবং রিব নাম্বার 12 এরা ফলস রিব প্লাস এরা আবার ফ্লোটিং রিব। এর কারণ কি? তোমরা এই পিকচারটা খেয়াল করলে ভালো করে বুঝবা। দেখো 11 নম্বর রিব এবং 12 নম্বর রিব তারা কিন্তু স্টারনামের সাথে কানেকশনই ফর্ম করতেছে না, এই জন্য তারা ভাসমান রিব। তোমরা গাজী আজমল স্যারের বইয়ে পড়েছো এইচএসসি তে যে ভাসমান রিবস বা ফ্লোটিং রিবস হচ্ছে রিব নাম্বার 11 এন্ড রিব নাম্বার 12, কারণ তারা স্টারনামের সাথে কোনো ধরনের কানেকশনই ফর্ম করতেছে না, কিন্তু পেছনের দিক দিয়ে তারা ভার্টিব্রার সাথে কানেকশন ফর্ম করতেছে, এজন্য তারা ফ্লোটিং রিবস। আর 7, 8 আর 8, 9, 10 এই তিনটা রিব তারা একটা কমন কার্টিলেজ, অর্থাৎ রিব নাম্বার 7, দেখো আমি উপর থেকে যদি কাউন্ট করে আসি, এটা রিব নাম্বার 1, রিব নাম্বার 2, রিব নাম্বার 3, রিব নাম্বার 4, রিব নাম্বার 5, রিব নাম্বার 6, রিব নাম্বার 7। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এইটা হচ্ছে 7 নম্বর রিবের ওন কার্টিলেজ। এখন দেখো 8, 9, 10 এই তিনটা রিব স্টারনামের সাথে যুক্ত হচ্ছে, বাট দে আর ফার্স্ট ইউনাইটিং উইথ দ্য কার্টিলেজ অফ রিব নাম্বার 7, তারপরে গিয়ে তারা স্টারনামের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ তারা একটা কমন কার্টিলেজের সাথে আগে যুক্ত হচ্ছে, সেটা রিব নাম্বার 7 এর কার্টিলেজ, এবং তারপরে তারা স্টারনামের সাথে যুক্ত হচ্ছে। এই জন্য 8, 9, 10 এই তিনটাকেও আমরা ফলস রিবের ক্যাটাগরিতে ফেলি। আর 9 আর 11, 12 এটা তো ফলস রিবই, প্লাস এটা হচ্ছে ফ্লোটিং রিবস। সো এইটা হচ্ছে যে স্টারনামের উপর আর্টিকুলেশন করে আমরা রিবসকে ভাগ করলাম। এখন আরেকটা টার্ম হচ্ছে যে ভার্টিব্রোস্টার্নাল। দেখো প্রথম 7টা রিবস, এই 7টা রিবস দেখো সামনের দিকে তো স্টারনামের সাথে কানেকশন ফর্ম করতেছেই,
আবার এট দ্য সেম টাইম তারা কিন্তু পেছনে ভার্টিব্রার সাথেও কিন্তু জয়েন্ট ফর্ম করতেছে, তাই না? তার মানে সামনের দিকে তারা কার্টিলেজ দিয়ে স্টার্নামের সাথে যুক্ত প্রথম 7টা রিবস, আর পেছনে তারা ডিরেক্টলি ভার্টিব্রার সাথে যুক্ত। এই জন্য তার মানে তারা ভার্টিব্রার সাথেও কানেকশন ফর্ম করতেছে, আবার এট দ্য সেম টাইম কার্টিলেজ দিয়ে স্টার্নামের সাথেও কানেকশন ফর্ম করতেছে। এই জন্য তাদেরকে বলা হয় ভার্টিব্রো স্টার্নাল রিবস, মানে ভার্টিব্রার সাথেও কানেকশন ফর্ম করতেছে, আবার এট দ্য সেম টাইম তারা কিন্তু স্টার্নামের সাথেও কানেকশন ফর্ম করতেছে। এটা কোন কোন রিব? এটা হচ্ছে আপার 7 পেয়ারস রিবস। এটা কেন বলছি ভার্টিব্রো স্টার্নাল রিব। আবার দেখো 8, 9, 10, এটা হচ্ছে 8, 9, 10 এই তিনটা রিবস তারা কিন্তু আগে কমন কার্টিলেজ তৈরি করতেছে, তারপরে গিয়ে স্টার্নামের সাথে মিলিত হচ্ছে। তার মানে তারা পেছন দিক থেকে ভার্টিব্রার সাথে তো আর্টিকুলেট করতেছেই, কিন্তু সামনের দিকে স্টার্নামের সাথে যুক্ত হওয়ার আগে তারা 7 নম্বর রিবসে গিয়ে মিলিত হচ্ছে, তারপরে তারা গিয়ে স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে। দ্যাটস ওয়াই এইটাকে আমরা বলছি ভার্টিব্রোকন্ড্রাল রিবস। এটা হচ্ছে রিব নাম্বার 8, রিব নাম্বার 9 আর রিব নাম্বার 10। আর তোমরা তো জানোই 11 এবং 12 তারা ভার্টিব্রার সাথে আর্টিকুলেশন করবে ঠিকই, কিন্তু সামনে স্টার্নামের সাথে গিয়ে আর্টিকুলেশন করবে না। দ্যাটস ওয়াই তারা ভার্টিব্রাল রিবস। তাহলে এটাও হচ্ছে যে আমরা দিস ইজ अगेन another way of classifying the ribs। এরপরে আমরা টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল রিবস এভাবেও কিন্তু ভাগ করতে পারি রিবসকে। তার আগে আমরা দেখে নেই 7 নম্বর রিবস হচ্ছে মোস্ট লংগেস্ট রিব। 8 নম্বর রিব বরাবর থোরাসিক ক্যাভিটি যে ডায়ামিটার থাকে সেটা সবথেকে বড় থাকে। 9 নম্বর রিবটা মোস্ট অবলিক রিব বলে বলা থাকে, মানে 9 নম্বর রিবটা একটু বেশি বাঁকা। এখন তুমি আমাকে কোশ্চেন করবা, এটা আমি যখন পড়ছিলাম তখন আমার সেম কনফিউশন ছিল যে 7 নম্বর রিব যদি লংগেস্ট হয় তাহলে 8 নম্বর রিব কিভাবে ম্যাক্সিমাম ডায়ামিটারকে কভার করছে। হিসেবে তো যদি 7 নম্বর রিব লংগেস্ট হয়, এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে 7 নম্বর রিব কি ম্যাক্সিমাম ডায়ামিটার কভার করা উচিত। মানে দেখে মনে হবে এই দুইটা একে অপরের কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, কিন্তু আসলে না। বিষয়টা তুমি ইজিলি জানতে পারবে এভাবে। দেখো 1 2 3 4 5 6 7 এভাবে করে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর রিব এর যে লেন্থ, মানে তুমি যদি স্কেল দিয়ে মাপো, অর্থাৎ এই রিবটাকে এটাকে যদি আমি 7 নম্বর রিব হিসেবে কনসিডার করি, তাহলে তুমি যদি স্কেল দিয়ে মাপো বা যে কোনো মেজারিং টেপ দিয়ে যদি এটার লেন্থটা মেজার করো, তাহলে তুমি দেখবা যে এটার যে ডায়ামিটার বা এটার যে লেন্থ সেটা হচ্ছে ম্যাক্সিমাম amongst all other ribs। কিন্তু 8 নম্বর রিবস বরাবর যে থোরাসিক ক্যাভিটি, এই থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারটা হিউজ, ইনফ্যাক্ট হিউজেস্ট। তাহলে 8 নম্বর রিব in spite of not being the longest rib কেমনে সে হিউজ থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারকে কভার করছে? এর কারণ হচ্ছে 8 নম্বর রিবের যেই কার্টিলেজ, 8 নম্বর রিব যে 7 নম্বর রিবসের সাথে গিয়ে একটা কমন কার্টিলেজ ফর্ম করতেছিল, ওই কার্টিলেজের লেন্থটা বড়, আর 7 নম্বর রিবসের কার্টিলেজের লেন্থটা ছোট ইন কম্প্যারিজন টু 8 নম্বর রিব। 8 নম্বর রিবের কার্টিলেজটা বড় হওয়ার কারণে তার অ্যাকচুয়াল লেন্থ, 8 নম্বর রিবের অ্যাকচুয়াল লেন্থ ছোট হওয়ার সত্ত্বেও সে বড় ডায়ামিটারকে কভার করতে পারছে। এইটা জানলেই আর এই দুইটা স্টেটমেন্ট তোমাকে কখনোই সেলফ কন্ট্রাডিক্টরি বলে মনে হবে না। এরপর আমরা দেখি, আমরা যেটা বললাম টিপিক্যাল রিবস এবং অ্যাটিপিক্যাল রিবস বলে কথা আছে। আমরা এইটাই ভাইভাতে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিপিক্যাল রিবস। আমরা 3 নম্বর থেকে শুরু করে 9 নম্বর রিবসকে আমরা টিপিক্যাল রিবস বলে থাকি। এখন তারপরে টিচারদের নেক্সট কোশ্চেন হচ্ছে কেন তুমি তাকে টিপিক্যাল রিবস বললা? তোমাকে তখন বলতে হবে বিকজ দে ক্যারি সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। এখন কি কি সেই কমন ক্যারেক্টারিস্টিক্স সেটা তোমাকে জানতে হবে, এবং সেটা আমরা এখন বলবো না, আমরা পুরো ক্লাসটাকে কভার করার পর সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো তুমি নিজেই জানতে পারবা। আর বাকি যে রিবস গুলো রয়েছে লাইক রিব নাম্বার 1 2 10 11 12 এই রিবস গুলো বেসিক্যালি অ্যাটিপিক্যাল রিবস। এরপরে তুমি যখন অ্যানাটমিক্যাল পয়েন্টস বলে ফেলবা, যেটা আমরা পরে জানবো আমাদের আজকের ক্লাসের শেষে, তারপরে টিচারদের একটা কমন কোশ্চেন থাকে যে হোয়াট টাইপ অফ বোন ইজ ইট। তখন তোমাকে বলতে হবে স্যার বা ম্যাম ইট ইজ আ ফ্ল্যাট বোন। এখন কেন তুমি ফ্ল্যাট বোন বললা, এটার পক্ষে তোমাকে আবার লজিক দাঁড় করাইতে হবে। আমরা এর আগে স্টারনাম যখন পড়েছিলাম তখন বলেছিলাম যে স্টারনাম ইজ অলসো ওয়ান টাইপ অফ ফ্ল্যাট বোন। এখন স্টারনামের ক্যারেক্টারিস্টিক্স গুলোই তুমি এই রিবস এর মধ্যে ফেলাই দাও, তাহলে কিন্তু হয়ে যাবে অ্যানসারটা। সেটা হচ্ছে যে দুইটা কম্প্যাক্ট লেয়ার থাকে, আউটার কম্প্যাক্ট এন্ড ইনার কম্প্যাক্ট লেয়ার, তার মাঝে একটা মিডল স্পঞ্জি লেয়ার থাকে, এবং ইট ক্যারিজ বোন ম্যারো থ্রু আউট দ্য কমপ্লিট কোর্স অফ লাইফ। এইটা হচ্ছে ফ্ল্যাট বোনের ক্রাইটেরিয়া। আমরা জানি নরমালি ফ্ল্যাট বোন গুলো
ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন ঘটে থাকে, কিন্তু স্টার্নাম এবং রিবস এগুলা ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়ে থাকে। এই কথাটা আমরা বলেছি লাস্ট ক্লাসে, আমরা আবার রিক্যাপ করলাম। এখন ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন মানে হচ্ছে সে ডিরেক্টলি একটা এমব্রায়োনিক মেজেনকাইম, যেটা কিনা একটা কানেক্ট ওয়ান টাইপ অফ এমব্রায়োনিক কানেক্টিভ টিস্যু, সেটা হচ্ছে আমরা মেজেনকাইম বলি। ওই মেজেনকাইম থেকে যদি ডাইরেক্টলি সে বোন ফর্ম করে তখন সেটা ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। আর মেজেনকাইম থেকে বোন ফর্ম হওয়ার আগে যদি একটা কন্ড্রোসাইট মডেল হয় এবং তারপরে যদি বোন ফর্ম হয় আফটার ফর্মিং কন্ড্রোসাইট মডেল, তখন সেটাকে আমরা বলছি ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। সো আমরা দেখবো, আমরা অলরেডি বলেছি এই প্যাটার্নস অফ দ্য রেসপিরেশন, এটা আমরা একটু পরে জানবো। তার আগে আমরা পার্টস গুলো চিনে ফেলবো। আমরা রিবস কে কেন ফ্ল্যাট বোন বলা হয় সেটি আমরা দেখছি। এখন আমরা পার্টস দেখি। এই রিবসটাকে আমাকে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পস্টেরিয়র এন্ড এবং একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। অ্যান্টেরিয়র এন্ড কে আমরা কিভাবে, আগে হচ্ছে তুমি রিবস নেওয়ার পর সাইড ডিটারমিনেশন কিভাবে করবা। হ্যাঁ, সাইড ডিটারমিনেশন আমরা করবো অ্যান্টেরিয়র এন্ড এবং পস্টেরিয়র এন্ড দেখি। অ্যান্টেরিয়র এন্ডে একটা ফ্ল্যাট, একটা কাপ শেপ ডিপ্রেশন থাকে। আমরা যদি এটা ভালোভাবে খেয়াল করি, দেখো এখানে হচ্ছে একটা ফ্ল্যাট এবং কাপ শেপ ডিপ্রেশন আছে। সো যেই জায়গাতে আমরা ফ্ল্যাট এবং কাপ শেপ ডিপ্রেশন পাবো সেইটাই হচ্ছে আমার অ্যান্টেরিয়র এন্ড। এবং অ্যান্টেরিয়র এন্ডকে আমরা সামনে ধরবো। অ্যান্টেরিয়র এন্ডকে আমরা স্টার্নাল এন্ডও বলে থাকি। আর তার ঠিক পেছনের দিকে হচ্ছে আমার পস্টেরিয়র এন্ড। মানে পস্টেরিয়র এন্ড হচ্ছে এটা, যেটা ভার্টিব্রাল এন্ডও বলা হয় অনেক সময়, কারণ সে ভার্টিব্রার সাথে গিয়ে আর্টিকুলেট করে। দ্যাটস ওয়াই ইটস অলসো টার্মড অ্যাজ ভার্টিব্রাল এন্ড বা পস্টেরিয়র এন্ড। সো পস্টেরিয়র এন্ডকে পস্টেরিয়রলি রাখবা আর অ্যান্টেরিয়র এন্ডকে অ্যান্টেরিয়রলি রাখবা। এখন আমরা অ্যান্টেরিয়র এন্ডকে অ্যান্টেরিয়র রাখার পর এবং পস্টেরিয়র এন্ডকে পস্টেরিয়রলি রাখার পর দেখছি এই রিবটা হচ্ছে লেফট সাইডে। তার মানে আমি বলতে পারি দিস ইজ দ্য লেফট সাইডেড রিব। এখন তুমি এটাকে এভাবে রাখবা নাকি এভাবে রাখবা, তাই না? অবশ্যই আমি এভাবে রাখবো, কারণ এটার ইন্টারভেনিং শ্যাফট বরাবর আমরা একটা গ্রুভ দেখতে পাবো। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এই যে গ্রুভটা যেটা দেখছি, মানে গ্রুপ মানে একটা খাঁজ বা একটা ডিপ্রেশন, এই টাইপের একটা স্ট্রাকচার। এটার এই যে গ্রুপটা, যেটা লোয়ার বর্ডারের একটু কাছাকাছি আছে, এই গ্রুপটাকে আমাকে ইন্টারনালি প্লেস করতে হবে, হুইচ মিন্স মিডিয়ালি প্লেস করতে হবে। এবং আমরা যদি এটাকে মিডিয়ালি রাখি এবং মানে এই গ্রুপটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ডিমার্কেট করে দেখা যাচ্ছে, আই গেস এই গ্রুপটাকে মিডিয়ালি রাখি এবং পস্টেরিয়র এন্ডকে পস্টেরিয়রলি রাখি এবং অ্যান্টেরিয়র এন্ডকে অ্যান্টেরিয়রলি যদি রাখি, তাহলে কিন্তু আমরা সাইড ডিটারমিনেশন করতে পারবো যে now we can easily come to know that this is the rib of the left side. So we can't place it on the right side, we have to place it on the left side. এখন এর পার্টস কি কি আছে আমরা বলেছি, দুইটা এন্ড আছে, অ্যান্টেরিয়র এন্ড, একটা পস্টেরিয়র এন্ড এবং মাঝে একটা ইন্টারভেনিং শ্যাফট দেখতেছি। ইন্টারভেনিং শ্যাফট হচ্ছে এই পুরো অংশটাকে আমরা ইন্টারভেনিং শ্যাফট বলছি। এরপরে আমরা আসি স্টার্নাল এন্ড। আমরা অলরেডি বলেছি কিভাবে চিনবো, এখানে একটা ডিপ্রেশন থাকবে। এই রিবসে যদি ভালোভাবে না দেখা যায়, আমরা এই রিবসে দেখি। এই রিবসটাকে একটু ভালো দেখা যাচ্ছে, এই স্টার্নাল এন্ডটা দেখো একটা কাপ শেপ ডিপ্রেশন আমরা দেখছি। এখানে একটা কাপ শেপ ডিপ্রেশন দেখা যাচ্ছে। এইটা কেন কাপ শেপ ডিপ্রেশন? কারণ হচ্ছে এর রেসপেক্টিভ কার্টিলেজের সাথে গিয়ে একটা বাইন্ড করে একটা জয়েন্ট ফর্ম করে। সেই জয়েন্টটাকে আমরা বলছি কোস্টোকন্ড্রাল জয়েন্ট। কন্ড্রো মিন্স কন্ড্রোসাইট মানে কার্টিলেজ, আর কোস্টো মিন্স রিব। সো এই কোস্টোকন্ড্রাল জয়েন্ট, আমরা কিছুক্ষণ আগে যে পিকচারটা দেখেছি তোমরা একটু লক্ষ্য করো, এখানে ধরে নাও যে আমরা 3 নাম্বার রিপ নিয়ে চিন্তা করছি। আমরা কিন্তু টিপিক্যাল রিপস নিয়ে লেখাপড়া করছি এখন, রিমেম্বার আমরা কিন্তু অ্যাটিপিক্যাল রিপস নিয়ে কথা বলছি না। সো টিপিক্যাল রিপস মিন্স স্টার্টিং ফ্রম রিপ নাম্বার 3 টু রিপ নাম্বার 9। রিপ নাম্বার 9 এই 3 4 5 6 7 8 9 7টা রিপস হচ্ছে টিপিক্যাল রিপস। কেন? কারণ দে ক্যারি সাম কমন ফিচার্স। এখন কি কি সেই কমন ফিচার সেটা আমরা দেখছি। ধরে নাও এটা হচ্ছে 3 নাম্বার রিপ এবং আমার হাতে যেটা আছে ধরে নাও এটা 3 নাম্বার রিপ, এবং এই রিপের অ্যান্টেরিয়রলি একটা কাপ শেপ ডিপ্রেশন আছে। এই 3 নাম্বার রিপ তার নিজস্ব 3 নাম্বার কার্টিলেজের সাথে গিয়ে আর্টিকুলেট করবে এবং তারপর সেই 3 নাম্বার কার্টিলেজ গিয়ে স্টারনামে গিয়ে যুক্ত হবে বা একটা বন্ড ফর্ম করবে। তাহলে দেখো এইটা রিপ মানে কোস্ট আর কার্টিলেজ মানে কন্ড্রো। তাহলে এই কাপ শেপ ডিপ্রেশন তার নিজস্ব 3 নাম্বার, এটা যদি 3 নাম্বার রিপ হয় তাহলে 3 নাম্বার রিপ 3 নাম্বার কার্টিলেজের সাথে গিয়ে এই অ্যান্টেরিয়র এন্ড দিয়ে যুক্ত হয়ে একটা কোস্টোকন্ড্রাল জয়েন্ট ফর্ম করবে। এই কোস্টোকন্ড্রাল জয়েন্ট এটি বেসিক্যালি একটি প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট হিসেবে পরিচিত। সো টিচারদের খুবই একটা কমন কোশ্চেন যে কোস্টোকন্ড্রাল জয়েন্টটা কি টাইপের, তখন বলবে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এই প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট যখন বলবা তখন টিচারদের নেক্সট কোশ্চেন হচ্ছে টেল মি দ্য ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এন্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। নরমালি স্টুডেন্টরা মেজরিটি অফ দ্য টাইম যেটা বলে থাকে সেটি হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট এটা একটা সার্টেন টাইম যাওয়ার পর সেকেন্ড বোনস দ্বারা ফিউজড হয়ে যায়, মানে
সে সেকেন্ডারি মানে সে কমপ্লিটলি ইটস নট পার্মানেন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ইজ নট পার্মানেন্ট, whereas secondary cartilaginous joint is পার্মানেন্ট। স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমে এইটাই বলে যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম বোনস দ্বারা ফিউজড হয়ে যায়, কিন্তু এটা অ্যাকচুয়াল ডিফারেন্স না। টিচার্সটা যেটা শুনতে চায় সেটি হচ্ছে এই ডিফারেন্সটা, যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে বোনস আর ইউনাইটেড বাই আ হায়ালিন কার্টিলেজ, আর সেকেন্ডারি যেই কার্টিলেজিনাস জয়েন্ট এখানে bones will be covered by hyaline but they will be united by a fibrocartilage। এই কথাটাই টিচার্সরা শুনতে চায়, মানে একটা জয়েন্ট মানে কি সেখানে দুইটা বোনস এসে মিলিত হবে, এটা একটা বোন এটা একটা বোন, তাই না, এই বোনসটা এসে মিলিত হবে, কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টে এই দুইটা বোনকে ইউনাইট করে থাকে একটা হায়ালিন কার্টিলেজ। লেটস জাস্ট সে এটা একটা বোন, এটা দেখো এটা একটা বোন আর এটা একটা বোন, এই দুইটা বোন মিলে একটা জয়েন্ট ফর্ম হলো, আর আমার ইন্ডেক্স ফিঙ্গার এটা হচ্ছে একটা হায়ালিন কার্টিলেজ। সো এই হায়ালিন কার্টিলেজ এই দুইটা বোনকে যুক্ত করে রাখলো, তো এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজ, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট রাদার আই শুড সে। আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট হচ্ছে এখানে দুইটা বনি হায়ালিন কভার দ্বারা, হায়ালিন কার্টিলেজ দ্বারা কভার থাকবে। আমার ইন্ডেক্স ফিঙ্গারটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ, বোনকে কভার করে আছে, এই বোনকে কভার করে আছে হায়ালিন কার্টিলেজ, আর এই বোনকে অর্থাৎ এই কলমের খাপটাকে কভার করে আছে আরেকটা হায়ালিন কার্টিলেজ, এন্ড দুইটা বোনসকে আলটিমেটলি ইউনাইট করে আছে। ধরে নাও আমার এই যে ধরে নাও যে এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, মানে 3 নাম্বার ধরো যে মিডল ফিঙ্গার দিয়ে এই দুইটা বোনসই কানেক্টেড, দ্যাট ইজ ফাইব্রো কার্টিলেজ। এই পয়েন্টটাই শুনতে চাই টিচার্সরা। অর্থাৎ আমাদেরকে যদি নেক্সট টাইম জিজ্ঞেস করা হয় যে ডিফারেন্স কি, বলবা যে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্টস, in primary cartilaginous joint bones are united by hyaline cartilage, but in secondary cartilaginous joint bones are covered by hyaline cartilage but they are united by fibrocartilage. This is the main difference. তারপরে বলতে পারো যে হ্যাঁ primary cartilaginous joint is temporary, secondary one is permanent, and at one point in time primary cartilaginous joint is replaced by bone and secondary cartilaginous joint is not usually replaced by bone except some instances. আমরা গত ক্লাসে বলেছিলাম সিফিস টার্নাল জয়েন্ট ইজ ওয়ান অফ দেম। আর প্রাইমারিতে হচ্ছে মুভমেন্টটা কম থাকে আর সেকেন্ডারিতে মুভমেন্টটা তেমন ঘটে না বললেই চলে। সো আমরা দেখছিলাম এই রিবের অ্যান্টেরিয়র এন্ড, আমরা দেখলাম অ্যান্টেরিয়র এন্ড ফর্মস আ জয়েন্ট উইথ ইটস ওন কোস্টাল কার্টিলেজ, দ্যাট ইজ কোস্টোকন্ড্রাল জয়েন্ট হুইচ ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এতটুকু বলার পর আমরা অলরেডি বললাম যে কোস্টোকন্ড্রাল আর কন্ড্রোস্টালের মধ্যে পার্থক্য কি। এখন কিন্তু তোমার মাথায় প্যাঁচ লাগবে যদি তুমি গত কালকের ক্লাসটা করে থাকো বা না করে থাকো। কোস্টোকন্ড্রাল মানে হচ্ছে রিব এবং কার্টিলেজের মধ্যে জয়েন্ট, এটা কিন্তু অলওয়েজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্টটা হচ্ছে কার্টিলেজ প্লাস রিবসের একটা কার্টিলেজ প্লাস স্টার্নাল জয়েন্ট, মানে স্টার্নাম, এই দুইটার মধ্যে যে জয়েন্ট ফর্ম হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। বেসিক্যালি দেখো এইটা এবং এটার মাঝখানে জয়েন্ট হচ্ছে কোস্টোকন্ড্রাল জয়েন্ট, and all costochondral joints are primary cartilaginous joint, but এইটা কার্টিলেজ এবং এটা আর স্টার্নাম, এই দুইটার মাঝে যে জয়েন্ট সেটাকে আমরা বলছি কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। অল কন্ড্রোস্টার্নাল জয়েন্টস আর প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টস এক্সেপ্ট দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ানটাই হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, মানে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট ইজ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, and remaining all of the chondrosternal joints they are basically plain variety of the synovial joint. এখন প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট হওয়ার পেছনেও অনেক কারণ আছে। কারণ কি প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট হয় কি এখানে একটা সারফেস এবং আরেকটা সারফেস, দুইটা সারফেস অনেক ফ্ল্যাট থাকে যার ফলে অনেক ইজিলি গ্লাইডিং মুভমেন্টটা হয়। তোমরা পরে দেখবা যে এই গ্লাইডিং মুভমেন্ট হয়ে গেলে আমাদের ইন্সপিরেশনের সময় যে থোরাসিক ক্যাভিটিকে এক্সপ্যান্ড করতে হয় এবং এক্সপিরেশনের সময় যে থোরাসিক ক্যাভিটিকে শ্রিঙ্ক করতে হয়, এই জন্য রিবসের অনেকগুলো মুভমেন্ট থাকে। এই মুভমেন্টগুলো প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্টস থাকলে একে অপরের সাথে খুব ইজিলি স্লাইডিং বা গ্লাইডিং করে এই মুভমেন্টগুলোকে অ্যাকমপ্লিশ করা পসিবল হয়। That's the reason why God, omnipotent Almighty Allah, the super duper scientist of all the scientists in the entire universe, he knows which joint should be placed at which locations. এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা অ্যান্টেরিয়র এন্ড নিয়ে আমাদের পড়া শেষ। এবারে আসি আমরা পস্টেরিয়র এন্ড। এই পস্টেরিয়র এন্ডে আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। পস্টেরিয়র এন্ডে আমাদের একটা হেড আছে, ধরে নিলাম এটা একটা হেড, দিস ইজ হেড, একটা নেক আছে, এটা নেক, তারপর একটা টিউবারকেল আছে, ইনফ্যাক্ট দুইটা টিউবারকেল আছে। এই রিবসে আমরা যদি দেখি, আমরা আবার দেখি যে একটা হেড আছে, একটা নেক আছে, দিস ওয়ান ইজ নেক এন্ড দেয়ার আর টু টিউবারকেলস। এটা হচ্ছে পস্টেরিয়র এন্ড। এখন আমরা হেড নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমরা যদি হেড নিয়ে আলোচনা করি তাহলে দেখবো এই রিবটা কিন্তু আমার ডান সাইডের রিব, এর আগের রিবটা ছিল আমার বাম সাইডের রিব, বাট এই রিবটা আমার ডান সাইডের রিব।
আমরা দেখি এই হেডে কি কি জিনিস লাগে। দেখো হেডে তোমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করো তাহলে দেখবা তোমাদের যাদের কাছে বোনস আছে তার তোমরা সেই বোনস গুলো নিয়ে আমার কথার সাথে তাল রেখে সিনক্রোনাইজ করে মিলাইতে পারো। দেখো হেডে কিন্তু দুইটা ফ্যাসেট দেখছি আমরা, এই যে একটা হেড, এটা হচ্ছে আমার লোয়ার ফ্যাসেট এবং উপরে একটা আপার ফ্যাসেট। আমরা ফ্যাসেটটা এইদিকে আবার ভালো বোঝা যাচ্ছে। দেখো এখানে একটা লোয়ার ফ্যাসেট আছে এবং উপরে একটা লার্জার ফ্যাসেট, উপরে একটা ফ্যাসেট আছে, আপার ফ্যাসেট আছে। এখন দেখো লোয়ার ফ্যাসেট হচ্ছে লার্জার, লোয়ার ফ্যাসেট হচ্ছে লার্জার, আর আপার ফ্যাসেটটা দেখো, আপার ফ্যাসেট এই যে এটা হচ্ছে আমার আপার ফ্যাসেট, এই আপার ফ্যাসেটটা হচ্ছে স্মলার। এখন লোয়ার ফ্যাসেট লার্জার এর ইম্পর্টেন্সটা কি? লোয়ার ফ্যাসেট লার্জার এর ইম্পর্টেন্সটা হচ্ছে এ তার করসপন্ডিং ভার্টিব্রার সাথে গিয়ে বডিতে গিয়ে যুক্ত হয় এবং একটা জয়েন্ট ফর্ম করে। তার মানে কি, এটা যদি 3 নাম্বার, ফর এক্সাম্পল এটা যদি 5 নাম্বার রিব হয় আর এটা হচ্ছে ভার্টিব্রা, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, তাহলে যেটা দেখবা সেটা হচ্ছে এটা যদি 5 নাম্বার ভার্টিব্রা হয়, এটা যদি 5 নাম্বার রিব হয় আর এটা যদি 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রা হয়, তাহলে 5 নাম্বার রিবের লোয়ার ফ্যাসেট দিয়ে 5 নাম্বার ভার্টিব্রার বডিতে গিয়ে সে আর্টিকুলেট করবে। হ্যাঁ, মানে লোয়ার ফ্যাসেট articulates with the numerically corresponding vertebra. এটাই তার ইম্পর্টেন্স। লোয়ার ফ্যাসেট of the head of the fifth number rib, let's just suppose this is the fifth number rib, it will articulate with the inferior superior facet of the numerically corresponding vertebra. এটাই তার হচ্ছে ইম্পর্টেন্স। তাহলে সে এইভাবে এসে যুক্ত হবে। এরপর সে যখন বডি অফ দ্য ভার্টিব্রার সাথে যুক্ত হলো, তারপরে আমাদেরকে এখানে মনে রাখতে হবে লোয়ার ফ্যাসেট এর ইম্পর্টেন্স দিলাম, সেটা লার্জার ফ্যাসেট, এবং লার্জ হওয়ার পেছনে কারণটা আমরা দেখলাম সেটা নিউমেরিক্যালি করসপন্ডিং ভার্টিব্রার বডির সাথে গিয়ে আর্টিকুলেট করবে এবং এখানে একটা জয়েন্ট ফর্ম হবে। কি হতে পারে? এটা হচ্ছে কোস্টো মিন্স রিব, আর ভার্টিব্রা তো ভার্টিব্রাই, তাহলে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, এই জয়েন্টের নাম হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট, এবং এই জয়েন্টটার টাইপ হচ্ছে এক ধরনের প্লেন ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। এই কথাগুলো আমাদেরকে পরীক্ষা জিজ্ঞেস করবে। এরপরে আমরা দেখলাম হেডের কি কি ধরনের অ্যাটাচমেন্টস থাকে। আমরা এর আগে ক্লাসে পড়েছিলাম অ্যাটাচমেন্ট মানে মাসলস, লিগামেন্টস, টেন্ডন। লিগামেন্ট মানে হচ্ছে বোনস টু বোনস জয়েন্ট ফর্মেশন করে, আমি টু সে বোনস টু বোন কানেকশন ফর্ম করে, এটাকে আমরা বলে থাকি লিগামেন্টস। আর টেন্ডন হচ্ছে মাসল টু বোন একটা কানেকশন ফর্ম করবে, সেটা হচ্ছে টেন্ডন। সো আমরা দেখি এখানে একটা হেডকে সারাউন্ড করে থাকে, এই চারপাশে হেডকে সারাউন্ড করে থাকবে একটা ক্যাপসুলার লিগামেন্ট, এবং ঠিক মার্জিনের ঠিক একদম অ্যান্টেরিয়রলি পেরিফেরাল মার্জিনের ঠিক অ্যান্টেরিয়রলি থাকবে রেডিয়েট লিগামেন্ট। এইটাই হচ্ছে হেডের অ্যাটাচমেন্ট। তাহলে আমরা হেড থেকে কি শিখলাম? হেড থেকে শিখলাম হেড একটা দুইটা ফ্যাসেট আছে, আপার স্মলার ফ্যাসেট, লোয়ার লার্জার ফ্যাসেট। লোয়ার লার্জার ফ্যাসেট articulates with the numerically corresponding vertebra, and এখানে একটা লিগামেন্ট থাকে, রাউন্ড লিগামেন্ট না, অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্যাপসুলার লিগামেন্ট, এই হেডকে রাউন্ড করে থাকে। আর এরপরে সামনে থাকে আমার রেডিয়েট লিগামেন্ট। হেড থেকে আমরা যদি এই কয়েকটা জিনিস পড়ি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। এরপরে একটা জয়েন্ট ফর্মেশন করে, সেটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট হুইচ ইজ প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে দেখবো আমরা নেক। নেকে দেখো, নেকে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস পড়তে হবে। নেকের দুইটা সারফেস আছে, এই সামনে দেখো এটা হচ্ছে সামনের অ্যান্টেরিয়র সারফেস, তারপরে ঠিক পেছনের সারফেস যেটা হচ্ছে একটু রাফ, সেটাকে আমরা বলে থাকি পস্টেরিয়র সারফেস। উপরে একটা বর্ডার দেখছি, সেটাকে আমরা বলছি সুপিরিয়র বর্ডার। নিচে আরেকটা বর্ডার দেখছি, সেটাকে আমরা বলে থাকি ইনফিরিয়র বর্ডার। এখন এই আমরা একটা একটা করে সব জানবো। অ্যান্টেরিয়র সারফেস স্মুথ থাকে। কেন স্মুথ থাকে? কারণ হচ্ছে এখানে এসে কোস্টাল প্লুরা অ্যাটাচ থাকবে। কোস্টাল প্লুরা, লাং নিজেই একটু সফট জিনিস এবং একটা গ্লসি লুক লাং পায় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য কোস্টাল প্লুরা। সো অ্যান্টেরিয়র সারফেসে কোস্টাল প্লুরা থাকবে এবং এন্ডোথোরাসিক ফাসা থাকবে। এখন তোমরা বলবো এন্ডোথোরাসিক ফাসা কি ভাইয়া? ট্রাস্ট মি, এখন এই মুহূর্তে তোমাকে এন্ডোথোরাসিক ফাসা জানা লাগবে না, তোমরা পরে ঠিক যখন পড়বা, যখন আরো ইন ডিটেইলস ঢুকবা অ্যানাটমিতে, তখন তোমরা জানতে পারবা যে আসলে এন্ডোথোরাসিক ফাসা বলতে কি বোঝায়। আমরা আজকে ক্লাসটাকে খুবই প্রিসাইজ রাখার চেষ্টা করব, টাফ টার্মিনোলজি নিয়ে আমরা আজকে আলোচনা করব না, যত ইজি রাখা পসিবল তত ইজি রাখবো। বাট তবুও একটু হিন্টস দিয়ে দেই, এন্ডোথোরাসিক ফাসা মানে হচ্ছে আমাদের এই প্লুরা রয়েছে, লাংস এর কাভারিং এর নামই প্লুরা, এই কোস্টাল প্লুরা এবং যেই থোরাসিক কেজে যে মাসল গুলো আছে, ফর এক্সাম্পল এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এগুলোর মাঝখানে একটা কানেক্টিভ টিস্যুর একটা শীট বা একটা কানেক্টিভ টিস্যুর স্ট্রাকচারকে আমরা এন্ডোথোরাসিক ফাসা বলি। তোমরা যারা দত্ত পড়ো তাদের এখানে কিন্তু মাথা ঘুরবে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক পড়তে গেলে, কারণ এখানে দত্ত লেখা আছে অ্যান্টেরিয়র সারফেসে এখানে একটা রিজ থাকে, যদিও তেমন ভালোভাবে বোঝা যায় না জিনিসটা। এই রিজে এখানে পস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন থাকে, এই রিজ দ্বারা অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য নেক কে আমরা আপার ভাগ এবং লোয়ার ভাগে ভাগ করতে পারি। সো এখানে অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে, বাট ট্রাস্ট মি,
এখানে এতগুলো অ্যাটাচমেন্ট লাগে না, জাস্ট বলবা সহজভাবে, ট্রাই টু কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ ইট গেটস। সেটা হচ্ছে anterior surface provides attachment to coastal flora, যার ফলে সারফেসটা অনেক স্মুথ এবং এখানে এন্ডোথোরাসিক ফাসা থাকে। দ্যাটস ইট। এরপরে আমরা আসবো posterior surface। posterior surface অনেক রাফ থাকে বিকজ অফ দ্য অ্যাটাচমেন্ট অফ সার্টেন লিগামেন্টস। সেই লিগামেন্টের নাম হচ্ছে কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। কিছুক্ষণ আগে আমরা কিছুক্ষণ পর দেখব যে এখানে ট্রান্সভার্স প্রসেস অফ দিস ভার্টিব্রা আর্টিকুলেটস উইথ দ্য আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল, এবং সেখানে একটা জয়েন্ট ফর্মেশন হয়, সেই জয়েন্টটার নাম হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, এবং এই কোস্টো ট্রান্সভার্স জয়েন্টকে সাপোর্ট দেওয়ার জন্য একটা লিগামেন্ট লাগে, সেই লিগামেন্টের নাম কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। এখন তোমরা যারা বিডি চৌরাশিয়া পড়ো, সেই বিডি চৌরাশিয়াতে এই সেম কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টকেই ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট বলে অভিহিত করা হয়েছে। সো সেম জিনিস, মাথা ঘুরায় না, দেখবা যে এক বই লেখা আছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট, আরেক বই লেখা আছে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। সো বোথ আর সিনোনিমাস টু ইচ আদার। সো আমরা বললাম কি posterior সারফেসে একটাই অ্যাটাচমেন্ট পড়বো, সেটা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। হ্যাঁ, এরপরে সুপিরিয়র বর্ডার। দেখো যে এটাকে আমরা বলে থাকি সুপিরিয়র বর্ডার। এই জিনিসটাকে যদি আমরা আরেকটু ভালো করে টাচ করি, দিস ইজ কল্ড সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার অনেক শার্প, আমরা এই রিপে দেখবো, এই রিপে অনেকটু ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো সুপিরিয়র বর্ডার অনেকটা শার্প, অনেকটা তীক্ষ্ণ, যেরকম চাকুর এজ গুলো আছে না, ঠিক ওই রকম। দ্যাটস ওয়াই ইটস অলসো টার্মড অ্যাজ ক্রিস্টাকোলাই। সো সুপিরিয়র বর্ডারের আরেকটা নাম হচ্ছে ক্রিস্টাকোলাই। এবং এই সুপিরিয়র বর্ডারের অ্যাটাচমেন্টটা আমাদেরকে জানতে হবে। সুপিরিয়র বর্ডারে গিয়ে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট এসে যুক্ত হয়। তাহলে কিছুক্ষণ আগে আমরা ব্যাক সাইডে পড়লাম, ব্যাক সাইডে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট ছিল, আর সুপিরিয়র বর্ডার অফ দ্য নেক বরাবর সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট আছে। আর ইনফিরিয়র বর্ডার অফ নেক বরাবর posterior membrane, posterior intercostal membrane attachment থাকে। তাহলে আমরা আমাদের মোটামুটি নেক পড়া শেষ। আমরা নেকটা কি পড়ছি একটু কুইকলি রিক্যাপ করি। নেকের দুইটা সারফেস, anterior surface and posterior surface. Anterior surface is smooth and anterior surface provides attachment to costal flora and endothoracic fascia. Posterior surface is very rough because of the attachment of costotransverse ligament, which can also be dubbed as inferior costotransverse ligament. Superior border is very sharp and it provides attachment to superior costotransverse ligament. And inferior border it provides attachment to posterior intercostal membrane. এইটা নিয়ে আমাদের শেষ। তাহলে নেক নিয়ে আমাদের পড়া শেষ। এরপরে আমাদের বিষয় হচ্ছে টিউবারকল। দেখো এই রিবে কিন্তু টিউবারকল গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। টিউবারকল এমন একটা এরিয়া, দেখো নেকের ঠিক পরবর্তীতে আমরা দেখছি দুইটা টিউবারকল আছে। এটা একটা টিউবারকল দেখছো, এই জায়গাতে একটা টিউবারকল দেখছো, এবং এই জায়গাতে আরেকটা টিউবারকল দেখা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে একটা টিউবারকল এবং এই জায়গাতে একটা টিউবারকল। সো যেই টিউবারকলটা দেখো মিডিয়ালি আছে, এই যে এই টিউবারকলটা মিডিয়ালি আছে, আই হোপ ইটস ভিজিবল। এই টিউবারকলটা মিডিয়ালি আছে, সো এটাই হচ্ছে আর্টিকুলার টিউবারকল। আর যেটা একটু দূরে আছে, একটু ল্যাটারালি আছে, সেটা হচ্ছে নন আর্টিকুলার টিউবারকল। সো দেখো এই যে মিডিয়ালি যে টিউবারকলটা আছে, এ যেটা করে সেটা হচ্ছে তার করসপন্ডিং ভার্টিব্রাল ট্রান্সফার্স প্রসেসের সাথে গিয়ে সে আর্টিকুলেশন করবে। ফর এক্সাম্পল, এটা যদি আমার 3 নাম্বার রিব হয়, তাহলে সে 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রার ট্রান্সফার্স প্রসেস, দেখো এই যে যেই ল্যাটারালি যে প্রজেকশনস গুলো গেছে এই ভার্টিব্রা থেকে, এই প্রজেকশনস গুলোকে আমরা বলছি ট্রান্সফার্স প্রসেস। একটা লেফট ট্রান্সফার্স প্রসেস আর একটা রাইট ট্রান্সফার্স প্রসেস। সো দেখো এই রাইট যদি এটা আমার রাইট সাইডের রিব হয়ে থাকে, তাহলে এই আর্টিকুলার পার্ট অফ দ্য রাইট সাইডেড রিব it will articulate with the transverse process of the numerically corresponding vertebra. মানে এটা 3 নাম্বার রিব হয়ে গেলে এই 3 নাম্বার ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসের সাথে গিয়ে যুক্ত হয়ে একটা জয়েন্ট ফরমেশন করবে, এবং এই জয়েন্টের নাম আমরা কিছুক্ষণ আগে বলেছি যে কোস্টো মিন্স রিব, ভার্টিব্রা মিন্স ভার্টিব্রা। কোস্টো কোস্টো মিন্স রিব আর ট্রান্সভার্স প্রসেস অফ দ্য করসপন্ডিং ভার্টিব্রার সাথে যুক্ত থাকতেছে। দ্যাটস ওয়াই ইট উইল বি টার্মড অ্যাজ কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এখন তুমি যখন বলবা যে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, টিচারটা তোমাকে ইমিডিয়েট নেক্সট কোশ্চেন করবে যে হোয়াট টাইপ অফ জয়েন্ট দিস ইজ। তখন তোমাকে বলতে হবে স্যার ইট ইজ अगेन প্লেন ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমরা দুইটা জয়েন্ট পাইছি অ্যাজ অফ নাও, সেটি হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট হুইচ ইজ প্লেন ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। আরেকটা কিছুক্ষণ আগে আমরা জয়েন্ট পাইছি, সেটা হচ্ছে কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট হুইচ ইজ अगेन প্লেন ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট। এত প্লেন হয়ে পুরো জিনিসটাই প্লেন হয়ে যাচ্ছে বিকজ প্লেন জয়েন্টসে বা প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্টসে সারফেস গুলো ফ্ল্যাট থাকে। এটা একটা ফ্ল্যাট সারফেস, এটা আরেকটা ফ্ল্যাট সারফেস। সো দুইটা ফ্ল্যাট সারফেস একে অপরের সাথে খুব ইজিলি গ্লাইডিং করতে পারে বা স্লাইডিং করতে পারে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময় রিবস গুলোর যেই মুভমেন্ট হওয়া উচিত সেই মুভমেন্ট গুলো পসিবল হয়, অ্যান্ড
এটার ফলে আমরা কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এয়ার ইনটেক করি অথবা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ দি এয়ার এক্সহেল করি। সো এই কাজগুলো সম্পন্ন করার জন্য এখানে থাকে। এখন নন আর্টিকুলার যে টিউবারকেল রয়েছে, লেটস জাস্ট সে আমরা তো আর্টিকুলার টিউবারকেল বললাম যেটা হচ্ছে মিডিয়ালি থাকে এবং কাছাকাছি থাকে, এবং নন আর্টিকুলার যে টিউবারকেল, এই নন আর্টিকুলার টিউবারকেলের সাথে ল্যাটারাল কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকবে। মিনিং যে ইট মিনস যে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট তো ফর্ম হইলো এভাবে, হ্যাঁ এভাবে যদি দেখাইতে বলে তোমরা এভাবে দেখাবা। হ্যাঁ, কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট যদি ফর্ম হয় তাহলে কোস্টো ট্রান্সভার্স লিগামেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য সুপিরিয়র বর্ডার অফ দ্য নেক থেকে কি আসছিল, সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। হ্যাঁ, আর পস্টিরিয়র সারফেস অফ দ্য নেক থেকে কি আসছিল, ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট। হ্যাঁ, আর নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকেল, নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকেল থেকে lateral costotransverse ligament আছে, just to strengthen the joint, just to stabilize and support the costotransverse joint। তাহলে আমাদের নেক নিয়ে মোটামুটি পড়া শেষ। তাহলে আমরা কি কি লিগামেন্টস বললাম, তিনটা লিগামেন্টস বললাম, একটা হচ্ছে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ইনফিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট এবং ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। এরপর আমরা আসি ইন্টারভেনিং শ্যাফটে। এখন এই ইন্টারভেনিং শ্যাফটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভেনিং শ্যাফটে দুইটা সারফেস আছে, একটা হচ্ছে এক্সটার্নাল সারফেস বা এটার অপর নাম হচ্ছে আউটার সারফেস। রিমেম্বার ভেরি ভেরি অ্যাটেন্টিভলি যে আমি সারফেস কিভাবে দেখাচ্ছি, তোমাকে পরীক্ষা হলে ঠিক এভাবেই সারফেস দেখাইতে হবে। 3-4টা আঙ্গুল একসাথে করবা, করে এভাবে পুরো সারফেসটাকে দেখাবা। তাহলে একটা এক্সটার্নাল সারফেস বা একটা আউটার সারফেস, একটা ইন্টারনাল সারফেস বা ইনার সারফেস, একটা সুপিরিয়র বর্ডার। নাও just show the borders with one finger, superior border from the beginning to the end, superior border, and the one is inferior border, so this one is inferior border। এখন তোমাকে পরীক্ষার হলে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এই পিকচারটা খেয়াল করো। এই পিকচারে তোমরা যেটা দেখছো, ধরে নাও এটা একটা লেক বা একটা নদী। এখন দেখো এই যেখানে পানি আছে সেই জায়গাটা একটু নিচু মনে হচ্ছে না, ইন কম্পারিজন টু দ্য এরিয়া ওয়্যার দেয়ার ইজ পিওর ল্যান্ড বা প্লেন ল্যান্ড। হ্যাঁ, যেখানে ভেজিটেশন আছে, মানে যেখানে বন আছে, যেখানে গাছপালা জন্মাইছে, মানে দুই সাইডে বাঁধের দেখো দুই সাইডে একটু যে গ্রাউন্ড এরিয়াটা, এই ল্যান্ড এরিয়া বা গ্রাউন্ড এরিয়াটা একটু উঁচু, আর যেখানে পানি আছে সেই জায়গাটা একটু নিচু। হ্যাঁ, তো তুমি বলতে পারো যেই জায়গাটা নিচু সেই জায়গাটা ফ্লোর, আর যেই জায়গাটা একটু উঁচু সেই জায়গা হচ্ছে, সেই জায়গাকে আমরা বলে থাকি এলিভেটেড এরিয়া, বা আমরা একটু একটা নতুন টার্ম এখানে ইউজ করবো সেটা হচ্ছে লিপস, LIP লিপ। তাহলে তুমি যদি ডান দিক থেকে বাম দিকে আসো তাহলে আমরা বলতে পারি এটা ইনার লিপ, দিস ইজ ফ্লোর, আর দিস ইজ আউটার লিপ। আর যদি তুমি এই দিক থেকে যাও, বাম দিক থেকে ডান দিকে যাও, তাহলে তুমি বলতে পারো যে দিস ইজ ইনার লিপ, দিস ইজ ফ্লোর, এন্ড দিস ইজ আউটার লিপ। হ্যাঁ, তার মানে বর্ডারটা একটু থিক এন্ড হয়ে সে লিপ ফর্ম করতেছে। এখন আমরা আসি ইনার সারফেস নিয়ে, বা ইনার সারফেসে আসলে কি কি অ্যাটাচমেন্টস থাকতে পারে। ইনার সারফেসে অ্যাটাচমেন্ট জানার আগে তোমাকে দেখতে হবে, দেখো ইনার সারফেসের আমরা কিছুক্ষণ আগে সাইড ডিটারমিনেশন যখন করছিলাম তখন কিন্তু আমরা একটা গ্রুভ নিয়ে আলোচনা করেছিলাম। সেই গ্রুভটাই হচ্ছে এই ইনার সারফেসের মেইন বিষয়। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা অসপিতে আসবে। রিপ থেকে যদি দুইটা কোশ্চেন দিতে হয় অসপিতে, তাহলে একটা কোশ্চেন হচ্ছে এই কোস্টাল গ্রুপের কন্টেন্ট এবং কোস্টাল গ্রুপের অ্যাটাচমেন্টস বা ইনার সারফেসের অ্যাটাচমেন্টস। চক মার্ক দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে যে রাইট ডাউন দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইনার সারফেস, বা রাইট ডাউন দ্য কন্টেন্টস অফ দ্য কোস্টাল গ্রুপ, write down the origin and the insertion of the muscles that arise or that basically get attached on the inner surface of the rib। so এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। টিপিক্যাল রিপসে দেখো কোস্টাল গ্রুপে যেই জায়গাটা একটু যদি হাতে দেখো এখানে একটা এরিয়া পাবা একটু ডিপ্রেসড বা একটু নিচু, ঠিক এই এখানকার ফ্লোরের মতো, সেইটাকে আমরা বলছি কোস্টাল গ্রুপের ফ্লোর। তার ঠিক উপরে দেখো একটা ইনার লিপ আছে আর বাইরে আর একটা লিপ আছে, একটা ইনার লিপ একটা আউটার লিপ বা একটা লোয়ার লিপ বা আপার লিপ বলে আমরা চিন্তা করতে পারি। দেখো যেটা হচ্ছে লোয়ার বর্ডারের কাছে আছে সেটাকে আমরা বলতে থাকি লোয়ার লিপ। তারপরে ইমিডিয়েটলি আমরা দেখবো একটা ডিপ্রেসড এরিয়া যেটাকে আমরা বলছি ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপ। তার ঠিক উপরে আরেকটা এলিভেটেড অংশ আছে যেটাকে আমরা বলছি আউটার লিপ। এখন তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই লোয়ার বর্ডার অফ দ্য রিবস, এখান থেকে অরিজিনেট করে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল ধরে নাও এটা আমার 3 নাম্বার রিব ধরে নাও, আর লেটস জাস্ট সে let me just try out with different ribs। হ্যাঁ, তুমি ধরে নাও যে এটা আমার একটা রিব এবং এই রিবের লোয়ার বর্ডার থেকে একটা মাসল অরিজিন করতেছে, সেটাকে আমরা বলছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। হ্যাঁ, আর এই রিবের যে ফ্লোরটা, কোস্টাল গ্রুপের যে ফ্লোর, দিস ইজ কোস্টাল গ্রুপস ফ্লোর,
এই ফ্লোর থেকে যে মাসেলটা অরিজিনেট করবে সেটার নাম হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তাহলে দেখো একবার এক্সটার্নাল গেল, কারণ কি এই লোয়ার বর্ডারটা এক্সটার্নাল সারফেসের কাছাকাছি, লোয়ার বর্ডার ইজ ক্লোজলি অ্যাডজাসেন্ট টু দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য রিব। তাহলে এইটা লোয়ার বর্ডার থেকে অরিজিনেট করছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, আর ফ্লোর থেকে আসতেছে, যেহেতু ফ্লোরটা ইন্টারনাল সারফেসের দিকে, দ্যাটস ওয়াই ফ্লোর থেকে আসছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। ঠিক আছে, আর তারপরে আমরা তারও ঠিক উপরে যেটা আপার লিপ আছে, সেই আপার লিপ থেকে অরিজিনেট করছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস। তাহলে তিনটা মাসেলের অরিজিনেশন আমরা পাইলাম। একটা লোয়ার লিপ থেকে, লোয়ার বর্ডার অফ দ্য টিপিক্যাল রিপস থেকে অ্যারাইজ করতেছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল. Internal intercostal muscle will be taking its origin from the floor of the costal group, and upper lip যেটা আছে এখান থেকে সে অরিজিনেট করবে internal intercostalis muscle. আমরা internal intercostalis muscle বলি for the sake of better understanding and easy remembrance, কিন্তু আসলে এটাকে আমাদের ট্রান্সভার্সাস থোরাসিস বলা উচিত, কারণ ট্রান্সভার্সাস থোরাসিসে তিনটা মাসল থাকে, and ইন্টারকোস্টালিস ইন্টিমাস ইজ ওয়ান অফ देम। এখানে সাবকোস্টালিস মাসলও থাকে, আরো বেশ কয়েকটা মাসল থাকে। তো এগুলো তো হচ্ছে তার অরিজিন। তাহলে এগুলো মাসল ইনসারশন নেবে কোথায়, এটা জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষাতে আসবে, ডিজেকশনে তোমাদেরকে দেখাইতে বলতে পারে। ধরো যে এটা পরপর দুইটা রিবস আছে এখানে আমার হাতে, হ্যাঁ, ধরে নাও এটা লেজ আছে, দিস ইজ 5 নাম্বার রিব, আর নিচেরটা আমার 6 নাম্বার রিব। তাহলে দেখো 5 নাম্বার রিবের লোয়ার বর্ডার থেকে অ্যারাইজ করে আসতেছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। 5 নাম্বার রিবের ফ্লোর অফ দ্য কোস্টাল গ্রুপ থেকে আসতেছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, এবং 5 নাম্বার রিবের আপার লিপ থেকে আসতেছে, মানে যেটা ফ্লোরের ঠিক উপরের অংশ বলতে গেলে ফ্লোরের ঠিক উপরের অংশকে এটাকে বোঝায়। দেখো এটা যদি ফ্লোর হয় তাহলে তার ঠিক এইটা হচ্ছে যে আমার আপার লিপ, হ্যাঁ, আপার লিপ। তাহলে এই আপার লিপ থেকে আসতেছে ইন্টারনাল ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসল। এগুলো তো গেল অরিজিন। এখন তারা ইনসারশন দিবে কোথায়? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এই যে পরবর্তী যে ইমিডিয়েট যে পরবর্তী রিব আছে, এটা 5 নাম্বার রিব, তাহলে এটা 6 নাম্বার রিব হবে। হ্যাঁ, তাহলে 6 নাম্বার রিবের সুপিরিয়র বর্ডারের আউটার লিপ, আমরা কিছুক্ষণ আগে কি বললাম, বর্ডারটা একটু থিকেন্ড হয়ে লিপ হয়ে যায়। তাহলে দেখো সুপিরিয়র বর্ডার, প্রত্যেকটা রিবেরই সুপিরিয়র বর্ডারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেই সুপিরিয়র বর্ডারের যেই অংশটা এক্সটার্নাল সারফেস বরাবর থাকে সেটাকে আমরা বলছি আউটার লিপ বা এক্সটার্নাল লিপ, আর সুপিরিয়র বর্ডারের ঠিক অ্যাডজেসেন্ট যেই পার্টটা ইন্টারনাল সারফেস বা ইনার সারফেসের দিকে থাকে সেটাকে আমরা বলছি ইনার লিপ। তাহলে এটা যদি সুপিরিয়র বর্ডার হয় তাহলে এটার আউটার লিপ হচ্ছে এক্সটার্নাল সারফেস বরাবর এটা, আর এটা যদি সুপিরিয়র বর্ডার হয় এটার ইনার লিপ হচ্ছে ঠিক এটা কাছাকাছি ইন্টারনাল সারফেস বরাবর। এখন যেটা তোমাকে বলছি সেটা হচ্ছে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এ লোয়ার বর্ডার অফ দি আপার রিব, মানে এটা 5 নাম্বার রিব, এটা 6 নাম্বার রিব, এটা 5 নাম্বার রিব আর এটা 6 নাম্বার রিব। তাহলে 5 নাম্বার রিবের লোয়ার বর্ডার থেকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল অরিজিন কইরা সে তার ইমিডিয়েট নিচের রিবের আউটার লিপ অফ দ্য সুপিরিয়র বর্ডারে এসে ইনসারশন নেবে। মানে এটা যদি 5 নাম্বার রিব হয় তাহলে লোয়ার বর্ডার থেকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল অরিজিনেট করলো, করে 6 নাম্বার রিবের, এটা 6 নাম্বার রিব, এই 6 নাম্বার রিবের সুপিরিয়র বর্ডারের আউটার লিপে গিয়ে সে ইনসারশন নেবে। আর এটা যদি 5 নাম্বার রিব হয়, এই 5 নাম্বার রিবের কোস্টাল গ্রুপ এবং আপার লিপ অফ দ্য কোস্টাল গ্রুপ বরাবর অরিজিনেট করছিল দুইটা মাসল হুইচ ওয়্যার সিকোয়েন্সিয়ালি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল আর ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসল। তারা আপার রিব মানে 5 নাম্বার রিব থেকে অরিজিন করছে, এবং অরিজিন করে তারা সুপিরিয়র বর্ডার অফ দ্য ইনার লিপের সুপিরিয়র বর্ডার ইনার লিপের ইমিডিয়েট যে রিবটা আছে, মানে এটা 5 নাম্বার রিব, এটা 6 নাম্বার রিব, তাহলে 6 নাম্বার রিবের ইনার লিপ বরাবর তারা এসে ইনসারশন নেবে, মানে সুপিরিয়র বর্ডারের ইনার লিপে এসে তারা ইনসারশন নেবে। তাহলে এই কথাটাই হচ্ছে এখানকার কোর কথা, যে আপার লিপে ইন্টারকোস্টালিস ইন্টিমাস অরিজিন, ফ্লোরে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের অরিজিন, আর লোয়ার লিপে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এর অরিজিন। লোয়ার লিপ মানে এখানে আমরা লোয়ার বর্ডার বলতে পারি, আর ইনসারশন হচ্ছে সুপিরিয়র আউটার লিপ অফ দ্য সুপিরিয়র বর্ডারে ইনসারশন নেবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, এন্ড ইনার লিপে এসে অরিজিন করবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস। তাহলে এটা ছিল গ্রুপের অ্যাটাচমেন্ট। এখন গ্রুপের কন্টেন্ট কি? গ্রুপের কন্টেন্ট হচ্ছে ভ্যান। ভ্যান মিন্স ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি এন্ড ইন্টারকোস্টাল নার্ভ, এই তিনটা হচ্ছে এই গ্রুপে থাকবে। মানে এই গ্রুপে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ থাকবে। এই গ্রুপে ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ এখানে এসে কন্টেন্ট, মানে বাসায় যদি একটা বাসা যদি চিন্তা করো, ওই বাসার মধ্যে
লোক কারা কারা আছে তারাই হচ্ছে ওই বাসার কন্টেন্ট। হ্যাঁ, এখন এই ভ্যান এটাকে আমরা বলছি নিউরোভাস্কুলার বান্ডেল, নিউরোভাস্কুলার বান্ডেল। তাহলে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে বাকি অংশ এই দুটা জিনিস থাকে কোথায়, কোন কোন মাসেল বরাবর থাকে, এগুলো হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইন্টারকোস্টাল সিন্টিমাস। কারণ ভেতরের মাসেল তো এই দুইটাই ছিল, তাই না? ভেতরের মাসেল ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইন্টারকোস্টাল সিন্টিমাস, এই দুইটাই ছিল। সো এই দুইটাতে গিয়ে মানে এই দুইটা মাসেলের মাঝ বরাবর থাকবে এই ভ্যান বা নিউরোমাসকুলার বান্ডেল। আর বাকি সব জায়গা এই দুইটা বাদ দিয়ে, মানে যেখানে কন্টেন্ট আছে সেখানে তো কন্টেন্টই থাকবে, মানে নিউরোভাস্কুলার বান্ডেল যেখানে আছে সেখানে তো শুধুমাত্র নিউরোভাস্কুলার বান্ডেলই থাকবে। আর বাকি সমস্ত জায়গাতে কোস্টাল প্লুরা এবং এন্ডোথোরাসিক ফাসা থাকবে রিলেশনে, ইনার সারফেসের রিলেশনে। এই জিনিসটা আমরা জানলাম। এরপর আমরা দেখব এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেস আমরা দেখব, এক্সটার্নাল সারফেস স্টার্ট এখানে ঠিক পেছন বরাবর বা পস্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর এখানে একটা অ্যাঙ্গেল থাকে যেটাকে আমরা বলছি পস্টেরিয়র অ্যাঙ্গেল। এখানে দেখা যাচ্ছে, দেখো এখান থেকে রিপটা যদি পস্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে এখান থেকে যদি রিপটা শুরু হয় পস্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে, এখানে এসে একটা ম্যাক্সিমাম কার্ভেচার তৈরি হচ্ছে, বা এখানে এসে একটা ম্যাক্সিমাম অবলিকিটি বা একটা ম্যাক্সিমাম টার্ন বা একটা ম্যাক্সিমাম বাঁক সে নিচ্ছে। এই বাঁক বা টার্ন বা অবলিকিটি বা অ্যাঙ্গেলকে আমরা বলছি পস্টেরিয়র অ্যাঙ্গেল। হ্যাঁ, এই পস্টেরিয়র অ্যাঙ্গেলকে আমরা বলে থাকি প্যারাভার্টিব্রাল গাটার ফর্ম করতে সে সাহায্য করে। বেসিক্যালি প্যারাভার্টিক্যাল গাটারটা কি, এখানে লাংকে অ্যাকোমোডেশন দেওয়ার জন্য প্যারাভার্টিক্যাল গাটারটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পস্টেরিয়র অ্যাঙ্গেল, আর সামনে আমরা দেখছি এটা হচ্ছে একটা অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। সামনেও একটা অ্যাঙ্গেল আছে, সেটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। তোমরা এক্সটার্নাল সারফেস বরাবর এভাবে হাত দিয়ে গেলেই তোমরা দুইটা অ্যাঙ্গেল ট্রেস করতে পারবে। অ্যান্টেরিয়র এন্ড বরাবর আছে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল, আর পস্টেরিয়র এন্ড বরাবর আছে পস্টেরিয়র অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে যে একটা রিপসের মোস্ট উইকেস্ট পয়েন্ট, মানে একটা রিপকে যদি তুমি ভাঙতে চাও তাহলে সেই রিপ বরাবর যেই জায়গাতে খুবই ইজি প্রেসার দিয়ে তুমি লেস প্রেসার দিয়ে তুমি সেই রিপটাকে ভাঙতে পারবা, সেই জায়গাগুলো হচ্ছে এই অ্যাঙ্গেল। মানে পস্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর চাপ দিলে, বেশি চাপ দিলে রিপস গুলো খুব ইজিলি ফ্র্যাজাইল হয়ে যাবে। এখন দেখি এই পস্টেরিয়র অ্যাঙ্গেলের, এটা আমরা একটা খসখসে যে জায়গা দেখছি এটা হচ্ছে আমার পস্টেরিয়র অ্যাঙ্গেল। এই পস্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর থোরাকোলাম্বার ফাসা এবং ইলিওকোস্টালিস মাসল থাকে। এখন এই বিষয়গুলো তোমরা জানতে চাইবা যে আসলে থোরাকোলাম্বার ফাসা কি বা ইলিওকোস্টালিস মাসলটার নাম কি। ট্রাস্ট মি, এখন জানা লাগবে না, জাস্ট এখন জাস্ট নামগুলো মুখস্থ করে রাখো, পরে যখন তোমার অ্যাবডোমিনাল কাট চলবে তখন তুমি এই মাসলগুলো ভালো করে বুঝতে পারবা। এখন তো স্টার্ট, তাই শুধুমাত্র নামগুলো মনে রাখো, বাট for just to satiate your satisfaction বা your curiosity আমি জাস্ট একটু হালকা হিন্টস দিই। থোরাকোলাম্বার ফাসা হচ্ছে যে ব্যাকের যে মাসলগুলো আছে, এই মাসলগুলোকে একটু সেপারেট করার জন্য একটা কানেক্টিভ টিস্যুর ফাসা থাকে, সেটাকে আমরা বলছি থোরাকোলাম্বার ফাসা। এটার আবার অনেকগুলা লেয়ার্স থাকে, লাইক অ্যান্টেরিয়র লেয়ার্স অফ থোরাকোলাম্বার ফাসা, মিডল লেয়ার্স অফ থোরাকোলাম্বার ফাসা, পস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। এগুলো হচ্ছে ব্যাকের যে মাসলগুলো আছে না, লাইক লিভেটার ইলেক্ট্রোস্পাইনি মাসল বা কোয়াড্রাটাস লাম্বোরা মাসল, এগুলা একে অপরকে সেপারেট করার সময় এই থোরাকোলাম্বার ফাসা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর ইলিওকোস্টালিস মাসল হচ্ছে ব্যাকের একটা লম্বা মাসল, সেটাকে আমরা বলে থাকি ইলিওকোস্টালিস মাসল। সো এই পস্টেরিয়র অ্যাঙ্গেলে ইলিওকোস্টালিস মাসল এবং থোরাকোলাম্বার ফাসা অ্যাটাচড হয়। এবং এই পস্টেরিয়র অ্যাঙ্গেলের ঠিক পেছনে এই অংশটাতে লিভেটার কোস্টি মাসল অ্যাটাচ থাকে, এটা লেখা আছে দত্ততে। আর তোমরা যারা বিডি পড়ো তারা বিডি 84-তে দেখবা যে পস্টেরিয়র অ্যাঙ্গেলের পেছনে লিভেটার কোস্টি মাসল তো আছেই, আবার সাথে সাথে লঙ্গিসিমাস মাসলও আছে। এই কথাটাই একটা এক্সট্রা মাসলের নাম লিখে রাখছে বিডিতে, দত্ততে আবার এই লঙ্গিসিমাসের কথা নাই। আমরা তাহলে দেখলাম কি, তাহলে পস্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর থোরাকোলাম্বার ফাসা থাকে, ইলিওকোস্টালিস মাসল থাকে, আর পেছনে পস্টেরিয়র টু পস্টেরিয়র অ্যাঙ্গেল এই বরাবর থাকে লিভেটার কোস্টি মাসল এবং লঙ্গিসিমাস মাসল। আর অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলটা কি, অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। দেখবা যে সামনের দিকে এভাবে হাত দিয়ে আসতে আসতে সামনে একটা জায়গাতে আরেকটু বেশি বাঁক খাইছে, এই বাঁক খাওয়াটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল। এই অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর ঠিক যে অ্যান্টেরিয়র জায়গাটা আছে, মানে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের অ্যান্টেরিয়র সাইডে যে জায়গাটা আছে, সেখানে গিয়ে এক্সটার্নাল অবলিক মাসল সে গিয়ে অ্যাটাচড হবে। আর এই অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের পেছনে, এখানে যেমন কিছুক্ষণ আগে বললাম না যে পস্টেরিয়র অ্যাঙ্গেলের পেছনে লিভেটার কোস্টি মাসল থাকে এবং লঙ্গিসিমাস মাসল থাকে, ঠিক সেম ওয়েতে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের পেছনেও সেরেটাস অ্যান্টেরিয়র মাসল থাকে ফর দ্য আপার রিবস, মানে উপরের 1 2 3 4 করে 1 2 3 4 5 6 7 8 করে উপরে 8টা রিবে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের ঠিক পেছনে থাকবে সেরেটাস অ্যান্টেরিয়র মাসল। আর নিচের যে 4টা রিব থাকবে, রিব নাম্বার 12, রিব নাম্বার 11, রিব নাম্বার 10, রিব নাম্বার 9, 8, এদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের পেছনে ল্যাটিসিমাস ডরসি মাসল থাকবে। হ্যাঁ, তাহলে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের সামনে আছে এক্সটার্নাল অবলিক মাসল,
anterior angle এর পেছনে আছে serratus anterior muscle for the upper 8 ribs, আর for the lower 4 ribs latissimus dorsi muscle থাকে। তাহলে আমার external surface মোটামুটি ভাবে শেষ। তাহলে আমরা আপাতত কয়টা জয়েন্ট পাইছি দেখো, আমরা costochondral joint পাইছি which is primary cartilaginous joint, আমরা costovertebral joint পাইছি which is plain variety of the synovial joint, and costotransverse joint পাইছি which is again plain variety of the synovial joint। এখন কোস্টাল মার্জিনে কি কি জয়েন্টস হইতে পারে সেটা একটু আমরা দেখি। আমরা যেখানে দেখলাম সেটা হচ্ছে আমার costochondral joints, এগুলো সবগুলাই primary cartilaginous joint as I have already mentioned earlier, কিন্তু chondrosternal joints, all of them are plain variety of the synovial joints except the first chondrosternal joint which is basically primary cartilaginous joint। হ্যাঁ, আর এই যে ইন্টারকন্ড্রাল যে জয়েন্টস গুলো আছে, হ্যাঁ, এগুলো সবগুলাই হচ্ছে প্লেন ভ্যারাইটি এক্সেপ্ট 9 and 10। এই কথাটা যদি তুমি একটু ভালো করে বুঝতে চাও তাহলে আমাকে এই জিনিসটা দেখা যাবে। দেখো এই যে ইন্টারকন্ড্রাল জয়েন্ট আছে না, যে 8 9 10, তারা তো একটা কমন কার্টিলেজ ফর্ম করে 7 নম্বর রিপসের 7 নম্বর কার্টিলেজের সাথে যুক্ত হয়ে তারপর স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে। সো এই তাদের মধ্যে এই শুধুমাত্র কার্টিলেজ আর কার্টিলেজের মধ্যে যে জয়েন্টটা ফর্ম করতেছে সেটাকে আমরা বলতেছি ইন্টারকন্ড্রাল জয়েন্ট। এই ইন্টারকন্ড্রাল জয়েন্টটা হচ্ছে বেসিক্যালি তেমন ধরে না কোশ্চেনে, কিন্তু যদি তুমি জানতে চাও, কখনো ভালো ফলাফল করতে চাও বা টিচার্সটা যদি তোমাকে একটু বেশি নাম্বার দিতে চায়, তখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। তখন বলবো যে এটাও হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট, শুধুমাত্র 9 10 বাদে। 9 10 এটা ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট হচ্ছে এমন একটা জয়েন্ট যেখানে মুভমেন্ট তেমন ঘটে না। এখানে আর বাকি যে প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট এখানে মুভমেন্ট তো ম্যাসিভ হয়ে থাকে। হ্যাঁ, এখন রিপসের কিছু মুভমেন্টস আছে, এই মুভমেন্টস গুলো আমাদেরকে জানতে হবে। আমাদের মোটামুটি টিপিক্যাল রিপস পড়া শেষ, আমরা অ্যাটিপিক্যালে জাম্প করব, কিন্তু তার আগে রিপসের মুভমেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রিপসের মুভমেন্ট বেসিক্যালি দুই ধরনের মুভমেন্টস আছে। অ্যাকচুয়ালি স্পিকিং রিপসের তিন ধরনের মুভমেন্টস আছে। তোমাদেরকে আপাতত ফর দ্য টাইম বিং জানতে হবে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। সো পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এই দুইটা জিনিস কি দেখো, আমরা দেখাচ্ছি তোমাকে। দেখো পাম্প হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে রিব নাম্বার 2 থেকে রিব নাম্বার 6, রিব নাম্বার 2 টু রিব নাম্বার 6, এই দুইটা রিবের ক্ষেত্রে পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা ঘটে থাকে। আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে 7 এবং 10, আই মিন টু সে 7 থেকে 12, এই দুইটা রিবের ক্ষেত্রে বাকেট হ্যান্ডেল মুভমেন্টটা ঘটে থাকে। এখন বাকেট হ্যান্ডেল মুভমেন্ট মানে হচ্ছে বালতির মতো, আর পাম্প হ্যান্ডেল মুভমেন্ট মানে হচ্ছে যে টিউবওয়েলের যে ডান্টিটা আছে, মানে টিউবওয়েলের যেই যেটা দিয়ে আমরা টিউবওয়েলের পাম্প করি, পানি তোলার সময় যে পাম্পটাকে আমরা একবার নিচে নামাই আর একবার শক্তি দিয়ে উপরে উঠাই, সেটাই হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। এখন এগুলো জিনিস কি, এগুলো আমরা একটু পরে দেখি, তার আগে আমরা অ্যাটিপিক্যাল রিপসগুলো শেষ করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা যদি কুইকলি টিপিক্যাল রিপসকে সামারাইজ করি তাহলে যেটা জানবো, লেটস জাস্ট সে দিস ইজ আ রিপ। এটা এখানে অ্যান্টেরিয়র এন্ড আছে, ইন্টারভেনিং শ্যাফট আছে এবং পস্টেরিয়র এন্ড আছে। পস্টেরিয়র এন্ডে দেখো আচ্ছা আগে অ্যান্টেরিয়র এন্ড শেষ করি। অ্যান্টেরিয়র এন্ডে একটা কাপ শেপ ডিপ্রেশন আছে, and it articulates with its respective cartilage making a joint that is costochondral joint which is again primary cartilaginous joint. Posterior surface দেখো head neck tubercle আছে, head আছে upper facet which is small, lower facet আছে, lower facet larger, it articulates with the numerically corresponding vertebra making a joint that is plain variety of the synovial joint। তারপরে আমরা দেখবো এখানে পুরো হেডটাকে সারাউন্ড করে একটা ক্যাপসুলার লিগামেন্ট থাকে, পেরিফেরাল মার্জিনে অ্যান্টেরিয়রলি থাকে একটা রেডিয়েট লিগামেন্ট। তারপরে নেকে আসি, নেকে অ্যান্টেরিয়র সারফেস থাকে কেন, এবং নেকে অ্যান্টেরিয়র সারফেস থাকে হুইচ ইজ স্মুথ। কেন স্মুথ? কারণ এখানে কোস্টাল ফ্লোরা থাকে এবং এন্ডোথোরাসিক ফাসা থাকে। সুপিরিয়র বর্ডার খুবই শার্প, ক্রিস্টা কোলাই বলে থাকি এটাকে। এখানে সুপিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট থাকে। পস্টেরিয়র সারফেস ভেরি রাফ, কেন? কারণ এখানে ইনফিরিয়র কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট বা নরমালি কোস্টো ট্রান্সভার্স লিগামেন্ট অ্যাটাচড থাকে। আর ইনফিরিয়র সারফেস বরাবর পস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন অ্যাটাচ থাকে। আর আমরা দেখছি দুইটা টিউবারকেল থাকে, একটা আর্টিকুলার টিউবারকেল, নন আর্টিকুলার টিউবারকেল। Non-articular tubercle provides attachment to the lateral costotransverse ligament to support, strengthen and to stabilize the costotransverse joint. আর এই যে articular part, it articulates with the transverse process of the numerically corresponding vertebra making a joint that is termed as costotransverse joint which is again plain variety of the synovial joint. তারপর শ্যাফটে আসি, শ্যাফটে ইন্টারনাল সারফেস থাকে। ইন্টারনাল সারফেসে আমরা দেখি কোস্টাল গ্রুপ। এই কোস্টাল গ্রুপের ঠিক লোয়ার বর্ডার বরাবর অরিজিন করে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ঠিক মিড ফ্লোর বরাবর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং আপার লিপ বরাবর ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসল অরিজিন করে। আর তার ইনসারশন নিবে তার ঠিক ইমিডিয়েট রিবের আপার বর্ডারের ইনার লিপে, ইনসারশন নিবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস। আর আপার বর্ডারের ইনার আউটার লিপে ইনসারশন নিবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল ইমিডিয়েট লোয়ার রিবের। আর আমরা যদি এক্সটার্নাল সারফেস দেখি, আর ইন্টারনাল সারফেস, এখানে কন্টেন্ট থাকবে কি কি কন্টেন্ট? ভ্যান ফর্মে থাকবে, নিউরোভাস্কুলার বান্ডল যেটাকে আমরা বলে থাকি,
অর্থাৎ ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ এগুলো থাকবে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস মাসল এর মাঝখানে। এরপরে আমরা দেখব এক্সটার্নাল সারফেস। এক্সটার্নাল সারফেসে পস্টেরিয়র একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেল বরাবর থোরাকোলাম্বার ফাসা অ্যাটাচমেন্ট নেয়, হ্যাঁ, এবং থোরাকোলাম্বার ফাসা নেওয়ার পর ইলিওকোস্টালিস মাসল এখানে অ্যাটাচমেন্ট নেয়, এবং তার ঠিক পেছন বরাবর আমরা দেখব আমরা সেরেটাস অ্যান্টেরিয়র মাসল থাকবে ফর আপার এইট রিবস অ্যান্ড ল্যাটিসিমাস, সেরেটাস অ্যান্টেরিয়র মাসল অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের কথাটা বলছি বেসিক্যালি। আর পস্টেরিয়র অ্যাঙ্গেল দেখব যে লিভাটার কোস্টি মাসল থাকে এন্ড লঙ্গিসিমাস মাসল থাকে। আর অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর যে সামনের অংশটা সেখানে থাকে বেসিক্যালি যে অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলটা যেটা রয়েছে সেই অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল বরাবর কিছু মাসল থাকবে, অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের পস্টেরিয়র বরাবর যেটা থাকবে সেখানে কিছু থাকবে, এবং তার যে অ্যান্টেরিয়র আছে সেখানে কিছু থাকবে। সো অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের সামনে থাকবে এক্সটার্নাল অবলিক মাসল, অ্যান্টেরিয়র অ্যাঙ্গেলের পেছনে থাকবে সেরেটাস অ্যান্টেরিয়র মাসল ফর দ্য আপার এইট রিবস অ্যান্ড ল্যাটিসিমাস ডরসি ফর দ্য লোয়ার এইট রিবস। তো আমাদের এই কয়েকটা ছিল, দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য টিপিক্যাল রিবস। এরপর আমরা অ্যাটিপিক্যাল রিবস দেখবো। অ্যাটিপিক্যাল রিবস ওভাবে আসে না, পরীক্ষা ধরে না, বাট ফার্স্ট রিবটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা আমরা জানবো। কিন্তু 10th রিবে আমরা দেখবো। 10th রিবে হচ্ছে কি একটা সিঙ্গেল ফ্যাসেট থাকে, অর্থাৎ হেডে তো আমরা দেখলাম না দুইটা ফ্যাসেট আছে, দেখো দিস ইজ হেড, এখানে একটা আপার স্মল ফ্যাসেট এবং লোয়ার লার্জার ফ্যাসেট আমরা পড়ছি। সো এখানে এতগুলো ফ্যাসেট না থাকে, অনলি একটা ফ্যাসেট থাকে 10th রিবে। যদি আমরা হেডে কখনো একটা ফ্যাসেট পাই আর বাকি সব যদি সেম পাই তাহলে আমরা বলবো দিস ইজ 10th রিব। তোমাদের হাতে যাদের বই আছে তারা তোমরা এটাকে মিলাই দিতে পারো। আর 11 12 রিবে একটা সিঙ্গেল ফ্যাসেট থাকে, এখানেও একটা সিঙ্গেল ফ্যাসেট থাকে, আবার 10এও সিঙ্গেল ফ্যাসেট থাকে। তাহলে তুমি ডিফারেন্সিয়েট করবা কেমনে? ডিফারেন্সিয়েট করবা বাকি ফিচারসগুলো দেখা। এখানে 11th এবং 12 দুটাতেই কোনো নেক থাকে না, দুটাতেই কোনো টিউবারকেল থাকে না। তাইলে তুমি ডিফারেন্সিয়েট করবা কিভাবে? এটা 11 না এটা 12। দেখবা যে কোস্টাল গ্রুপ এখানে 12 নম্বর রিবে থাকবেই না, কোস্টাল গ্রুপ 12 নম্বর রিবে থাকবেই না, এবং এখানে কোনো ধরনের অ্যাঙ্গেলও থাকবে না। কিন্তু 11 নম্বর যে রিব সেখানে কোস্টাল গ্রুপ থাকবে, কিন্তু ভেরি শ্যালো, অনেক হালকা ওয়েতে থাকবে। সো লেটস জাস্ট সে দিস ইজ 11th and 12th নাম্বার রিব। ধরে নাও যেটা আমার 11th নাম্বার রিব। হ্যাঁ, এখানে দেখো কোস্টাল গ্রুপ আছে কিন্তু অনেক শ্যালো, অনেক হালকা কোস্টাল গ্রুপ আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে 11 নম্বর। আর 12th এ কোস্টাল গ্রুপ থাকবেই না। হ্যাঁ, সো এই কয়েকটা দেখে আমরা বুঝবো এটা 11 না 12। অর্থাৎ নো হেড, নো টিউবারকেল, সিঙ্গেল ফ্যাসেট দেখে মনে হবে 11 এবং 12। তাহলে তুমি আইডেন্টিফাই করবা কেমনে যে কোনটা 11 আর কোনটা 12? যদি কোস্টাল গ্রুপ না থাকে, যদি অ্যাঙ্গেল না থাকে, তাহলে সেটা 12 নম্বর রিব। আর যদি কোস্টাল গ্রুপ থাকে কিন্তু সেটা শ্যালো এবং খুবই হালকা, অ্যাঙ্গেলও যদি থাকে কিন্তু নট সো প্রমিনেন্ট, তাহলে সেটা তুমি বলবা এটা 11 নম্বর রিব। আর 12 নম্বর রিবে কিছু জিনিস আছে যেটা আমাদেরকে জানা উচিত। 12 নম্বর রিবে অ্যান্টেরিয়র সারফেস থাকে এবং পস্টেরিয়র সারফেস থাকে। এই অ্যান্টেরিয়র সারফেসে মিডিয়াল 2/3 বরাবর থাকে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল, এবং ল্যাটারাল 1/3 বরাবর থাকে ডায়াফ্রাম এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল। দেখো এই পিকচার দেখো, এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সারফেস। মিডিয়াল 2/3 বরাবর দেখো এটা হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসল, আর ল্যাটারাল 1/3 বরাবর এটা হচ্ছে আমার ডায়াফ্রাম আছে এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল আছে। এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র রিবের বেসিক্যালি অ্যান্টেরিয়র সারফেসে, মানে 12 নম্বর রিবের অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট। আর লোয়ার বর্ডার বরাবর থাকে ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, আর মিডল থোরাকোলাম্বার ফাসা এবং পস্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা। আর 12 নম্বর রিবে একটা ইম্পর্টেন্স হচ্ছে সে কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল এবং রেনাল অ্যাঙ্গেল তৈরি করে। তোমাদের মধ্যে সবাই অনেক কনফিউশনে থাকে যে আসলে রেনাল অ্যাঙ্গেলটা কি এবং কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেলটা কি। রেনাল অ্যাঙ্গেলটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা পরে যখন থার্ড ইয়ারে যাবা, যখন তোমরা মেডিসিন ওয়ার্ডে যাবা, যখন কিডনি পালপেট করবা, তখন এই রেনাল অ্যাঙ্গেলটা উইল কাম টু ইওর মাইন্ড অলওয়েজ। রেনাল অ্যাঙ্গেলটা হচ্ছে এটা একটা মাসল, ধরে নাও এটা ব্যাকের মাসল, এটা হচ্ছে ইরেক্টর স্পাইনি মাসল। এই যে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করো, এই বরাবর হচ্ছে আমার ইরেক্টর স্পাইনি মাসল, আর এটা হচ্ছে আমার ধরে নাও যে 12 রিব। তাহলে 12 রিব এবং 12 রিবে যে লোয়ার বর্ডার, যে এটা হচ্ছে তার লোয়ার বর্ডার, 12 রিবে এটা হচ্ছে তার লোয়ার বর্ডার। হ্যাঁ, এটা হচ্ছে তার লোয়ার বর্ডার। সো 12 রিবের লোয়ার বর্ডার এবং এই ইরেক্টর স্পাইনি মাসলের ল্যাটারাল বর্ডার, এই যে এটা ল্যাটারাল বর্ডার। হ্যাঁ, তাহলে দেখো 12 রিবের লোয়ার বর্ডার এবং ইরেক্টর স্পাইনি মাসলের ল্যাটারাল বর্ডার, এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে এই অ্যাঙ্গেলটাই বলা হয়ে থাকে রেনাল অ্যাঙ্গেল। তাহলে হোয়াট ইজ রেনাল অ্যাঙ্গেল? The lower border of 12th rib and the lateral border of the rectospinal muscle. This angle is called as renal angle. আর costovertebral angle হচ্ছে angle between যে lower border of the 12th vertebra and the body of the vertebra, মানে costovertebral যে জয়েন্টটা ফর্ম করতেছে এই 12th rib, সেই costovertebral জয়েন্টটাকে আমরা বলছি costovertebral angle। ওখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়,
ওই কোস্টোভার্টিব্রাল জয়েন্ট বরাবর যে অ্যাঙ্গেলটা ফর্ম হয় ওটা হচ্ছে কোস্টোভার্টিব্রাল অ্যাঙ্গেল। আর রেনাল অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, রেনাল অ্যাঙ্গেলটা জাজ করা হয় ইন রেসপেক্ট অফ আ মাসল, এই মাসলের সাপেক্ষে রেনাল অ্যাঙ্গেলকে জাজ করা হয়। নরমালি যদি কারো কিডনি ড্যামেজ থাকে বা কিডনিতে কোনো ইনফ্লামেশন থাকে বা কিডনিতে কোনো ডিজিজ হয়ে থাকে, তাহলে এই রেনাল অ্যাঙ্গেল বরাবর টেন্ডারনেস থাকে, মানে রেনাল অ্যাঙ্গেল বরাবর তুমি যদি হাত দাও একটু কিডনিটাকে তুমি পালপেট করতে পারবা এবং কিডনিটা তখন পেইনফুল বলে মনে হবে, মানে রোগী অলওয়েজ একটু পেইন এর সাইন সিমটমস দিবে। এরপরে আমরা দেখব ফার্স্ট স্ট্রিপ। সো দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রিপ। হ্যাঁ, এই ফার্স্ট স্ট্রিপকে আমরা এটা কিন্তু টিপিক্যাল অ্যাটিপিক্যাল রিপস থেকে যদি একটা কোশ্চেন করতে হয় তাহলে সেই কোশ্চেনটা আসবে ফার্স্ট স্ট্রিপ থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, সো ইউ কান্ট স্কিপ দ্যাট। বাকি 11 নম্বর রিপ, 12 নম্বর রিপ, 10 নম্বর রিপ, 2 নম্বর রিপ তুমি বাদ দিতে পারো, কিন্তু ফার্স্ট রিপটা তোমাকে আসবেই আসবে, সো ইউ হ্যাভ টু রিড ইট ভেরি থরলি। হ্যাঁ, সো এটা হচ্ছে ফার্স্ট রিপ, দেখতে খুবই ছোট্ট এবং অনেক ফ্ল্যাট একটা রিপ, স্ট্রংগেস্ট, অনেক স্ট্রংগেস্ট, শর্টেস্ট, স্টাউটেস্ট। হ্যাঁ, এখানে কোনো কোস্টাল গ্রুপ না, এখানে আপার সারফেস আছে, দিস ওয়ান ইজ আপার সারফেস, দিস ওয়ান ইজ লোয়ার সারফেস। এর একটা মিডিয়াল বর্ডার আছে, মানে ইনার বর্ডার আছে, এবং একটা আউটার বর্ডার আছে বা এক্সটার্নাল বর্ডার আছে। বাকি রিপগুলো থেকে পার্থক্য এই জায়গাতেই যে তুমি দেখতেছো বাকি রিপগুলো হচ্ছে গিয়ে আউটার সারফেস ছিল, ইনার সারফেস ছিল, সুপিরিয়র বর্ডার ছিল, ইনফিরিয়র বর্ডার ছিল, কিন্তু এই ফার্স্ট রিপে আউটার সারফেস নাই, কিন্তু আউটার বর্ডার আছে। ইনার সারফেস নাই ফার্স্ট রিপে, কিন্তু ইনার বর্ডার আছে। আবার সুপিরিয়র বর্ডার নাই, কিন্তু সুপিরিয়র সারফেস আছে। ইনফিরিয়র বর্ডার নাই, কিন্তু ইনফিরিয়র সারফেস আছে। হ্যাঁ, এটাই হচ্ছে তার পার্থক্য। এবং এখানে নেক যেটা আছে সেই নেকটা অনেক রাউন্ডেড দেখতে পারবা, এবং এখানে দুইটা শ্যালো গ্রুপ আছে উপরে, which is separated by a ridge, এই রিজ বরাবর দুইটা শ্যালো গ্রুপ এখানে আছে। এখন তুমি ফার্স্ট স্ট্রিপ, এটা ডান দিককার ফার্স্ট স্ট্রিপ নাকি বাম দিকের ফার্স্ট স্ট্রিপ তুমি কেমনে বুঝবা? এখন এটা সাইড ডিটারমিনেশন কিন্তু ভাইভাতে প্রচুর ধরে। বেসিক্যালি আমার মনে আছে আমি যখন ফার্স্ট টার্ম দিচ্ছিলাম তখন আমাদের যিনি স্যার ছিলেন, আমাদের এইচওডি, তিনি বেসিক্যালি আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে ডিটারমাইন দ্য সাইড অফ দ্য ফার্স্ট স্ট্রিপ। তো এটা কিন্তু পরীক্ষাতে আসে, ভাইভাতে দেখাইতে বলতে জিজ্ঞেস করতে পারে। সো তোমাকে এটা একটা ম্যানুয়ালি একটা টেস্ট করে ডিটারমাইন করতে হবে যে ওয়েদার ইটস দ্য রিপ অফ দ্য লেফট সাইড অর ইটস দ্য রিপ অফ দ্য রাইট সাইড। ধরো যে একটা ফ্ল্যাট সারফেসে টেবিল বা তোমার কোনো একটা ফ্লোরে বা একটা কোনো খাতার উপরে তুমি রিপটাকে ফেলাবা, রিপটাকে ফেলায় দেখবা যে দুইটা এন্ড, অ্যান্টিরিয়র এন্ড এবং পস্টেরিয়র এন্ড, এই দুইটা এন্ড কি ফ্ল্যাট সারফেসকে টাচ করে আছে কিনা। যদি দুইটা এন্ড ফ্ল্যাট সারফেসে টাচ করে থাকে তাহলে সেটা সেই সাইডের রিপ। মানে দেখো আমি রিপটাকে ফেলাইলাম, অ্যান্টিরিয়র এন্ড ফ্ল্যাট সারফেসের সাথে টাচ করে ফেলেছে, কিন্তু দেখো পস্টেরিয়র এন্ড সে কিন্তু আবার ফ্ল্যাট সারফেসের থেকে উপরে আছে, মানে ফ্ল্যাট সারফেসের সাথে সে কন্ট্যাক্টে নাই, তার মানে এটা প্লেস করা হয় নাই। এখন আমি যদি এটাকে এইভাবে প্লেস করি তাহলে দেখো অ্যান্টিরিয়র এন্ডও সে ফ্ল্যাট সারফেসকে টাচ করছে, আবার পস্টেরিয়র এন্ডও ফ্ল্যাট সারফেসকে টাচ করছে, মানে বোঝা যাচ্ছে এবার প্লেসমেন্টটা রাইটলি হচ্ছে। তার মানে এখন দেখা যাচ্ছে এটা রাইট সাইড আছে, তার মানে দিস ইজ দ্য রাইট সাইডেড রিপ। এভাবে কিন্তু আমার সাইড ডিটারমিনেশন করতে হবে। এখন এই যে বললাম নেক, এই নেকের একটা রিলেশন আছে, এই নেকের রিলেশনটা পরীক্ষায় সব থেকে আসে এবং এটা অস্পির জন্য গুরুত্বপূর্ণ। অস্পিতে যদি দুইটা কোশ্চেন আজকের টপিক থেকে আমি তোমাদেরকে বলতে বলি তাহলে একটি হচ্ছে রিলেশন অফ দ্য নেক অফ দ্য ফার্স্ট স্ট্রিপ, আরেকটি হচ্ছে রিলেশন অ্যাটাচমেন্ট এন্ড কন্টেন্টস অফ দ্য কোস্টাল গ্রুপ অফ দ্য টিপিক্যাল ট্রিপ। এই দুইটা কোশ্চেন তুমি যদি পুরো জিনিস সিলেবাস কভার করতে নাও পারো, অ্যাটলিস্ট এই দুইটা জিনিস দেখে যাও টু কভার অস্পি। কারণ অস্পিতে রিপ নিয়ে দুইটা কোশ্চেন আসলে মেজরিটি অফ দ্য টাইমস এই দুইটাই এসে থাকে। তাহলে আমরা দেখি রিলেশন অফ দ্য ফার্স্ট নেক কি। এখানে ফার্স্টে আসে আমরা নেমোনিক পড়বো, সেটা হচ্ছে চেইন পুলিং দ্য ভ্যান। সি মিন্স সিম্প্যাথেটিক চেইন বা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এখন সিম্প্যাথেটিক ট্রাঙ্ক আজকের লেকচারে বুঝো না, বিকজ লেকচার হ্যাজ অলরেডি বিন এক্সট্রিমলি লেন্দি অ্যাজ অফ নাও, সো আর লেন্দি করতে চাচ্ছি না। সো ফার্স্টে আসবে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপরে পি ফর posterior intercostal vein, first posterior intercostal vein, তারপর আসছে superior intercostal artery এবং ventral rami of the first thoracic spinal nerve। তাহলে আমরা কি দেখতেছি চারটা, first sympathetic chain, first posterior intercostal vein, then superior intercostal artery, chain pulling the van, তারপরে নার্ভ একটা আসবে, কি নার্ভ? ventral rami of the first thoracic spinal nerve। এখন আপার সারফেসে আসি, আপার সারফেসে দেখো একটা অ্যান্টিরিয়র গ্রুপ আছে, এই হচ্ছে সে একটা অ্যান্টিরিয়র গ্রুপ। এই অ্যান্টিরিয়র গ্রুপ বরাবর একটা ভেইন থাকে, সেটাকে আমরা বলছি সাবক্লেভিয়ান ভেইন। আচ্ছা, আপার বর্ডারে আসার আগে তুমি দেখো মিডিয়াল বর্ডার বরাবর একটু হাত দিয়ে আসো, এখানে দেখবা যে এই জায়গাতে একটা
গুতা লাগবে বা একটা পিঞ্চিং লাগবে বা একটু তুমি উঁচু জায়গা, একটা খাঁজ কাটা জায়গা তুমি দেখবা। দেখো এটা হচ্ছে মিডিয়াল বর্ডার বা ইনার বর্ডার যেটাই বলো না কেন, এই মিডিয়াল বর্ডার বরাবর তুমি যদি একটু আসো তাহলে এই জায়গাতে একটা খাঁজ কাটা একটা জিনিস দেখবা, সেইটাই হচ্ছে টিউবারকাল। এটার নাম হচ্ছে স্ক্যালিনি টিউবারকাল। এই স্ক্যালিনি টিউবারকাল বরাবর স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল লাগে, স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল লাগে এবং তা এই অ্যান্টেরিয়র স্ক্যালিনি বা এই যে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র বা স্ক্যালিনি টিউবারকাল, এটার সামনে যে গ্রুপ থাকে সেই গ্রুপে সাবক্লেভিয়ান ভেইন থাকে। আর তার ঠিক পেছনে যে গ্রুপ থাকে সেখানে সাবক্লেভিয়ান আর্টারি থাকবে এবং লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস থাকে। ব্রাকিয়াল প্লেক্সাস মানে এমন একটা নার্ভের প্লেক্সাস বা নার্ভের কালেকশন যেটা তোমার হ্যান্ডকে সাপ্লাই দিবে। হ্যাঁ, তো এটা তোমরা সুপ্রেক্স যখন পড়বা তখন তোমরা জানতে পারবা। আপাতত এই বিষয়টা আমি ডিসক্রিপশন না বলি, জাস্ট টার্মগুলো মনে রাখো। সেটি হচ্ছে স্ক্যালিনি টিউবারকালে কে লাগবে, স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল লাগবে, তার সামনে অ্যান্টেরিয়র গ্রুপে কে থাকবে, সাবক্লেভিয়ান ভেইন থাকবে, তার পেছনে সাবক্লেভিয়ান আর্টারি থাকবে আর লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস থাকবে। এবং এই যে সাবক্লেভিয়ান গ্রুপ, এই সাবক্লেভিয়ান গ্রুপের ঠিক সামনে সাবক্লেভিয়াস মাসল থাকবে। এটা আমার কোশ্চেন এখনো মনে আছে। Tell me the attachments of the upper surface. This was the question which was asked to me during the item exam, during the item viva exam. So আমার ব্যাচ টিচার এটা আমাকে জিজ্ঞেস করেছিল। সো অলওয়েজ রিমেম্বার ইট ভেরি কেয়ারফুলি যে আপার সারফেস অ্যাটাচমেন্টস গুলো মনে রাখতে হবে। স্ক্যালিনি টিউবারকেলে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল থাকে, সামনে একটা গ্রুপ থাকে যেখানে সাবক্লেভিয়ান ভেইন থাকে, পেছনে গ্রুপে সাবক্লেভিয়ান আর্টারি থাকবে এবং লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস থাকবে, সামনে সাবক্লেভিয়াস মাসল থাকবে এবং পেছনে স্ক্যালিনাস মিডিয়াস মাসল থাকবে। সো এই কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে স্ক্যালিনাস মিডিয়াস পেয়েছি, স্ক্যালিনাস অ্যান্টেরিয়র পেয়েছি, এবং স্ক্যালিনাস পস্টেরিয়র তাহলে কোথায় থাকবে? স্ক্যালিনাস পস্টেরিয়র সুপিরিয়র বেসিক্যালি থাকবে সেকেন্ড রিবে। আমরা আজকে সেকেন্ড রিব নিয়ে আলোচনা করব না, কারণ আমরা মোটামুটি মোরলেস সব রিবসকেই কভার করে ফেলেছি। এরপরে আউটার বর্ডারে কি থাকবে? আউটার বর্ডারে, এটা তো ইনার বর্ডার দেখলাম, আউটার বর্ডার বরাবর সেরেটাস অ্যান্টেরিয়র মাসল থাকবে, ইনার বর্ডার বরাবর সুপ্রাপ্লুরাল মেমব্রেন বা সিপসন্স ফাসা থাকবে। সিপসন্স ফাসাটা বেসিক্যালি কি? সিপসন্স ফাসা এর অপর নাম হচ্ছে সুপ্রাপ্লুরাল মেমব্রেন। এটা একটা মাসকুলার ডোম শেপ একটা স্ট্রাকচার যেটা বেসিক্যালি ইট ক্রিয়েটস আ সেপারেশন মার্ক বিটুইন দ্য থোরাক্স এন্ড দ্য নেক। মানে হচ্ছে আমরা যখন ইন্সপিরেশন করি তখন তো লাংসটা ইনফ্লেট করে, তাই না? সো লাংসটা যেন ওভার ইনফ্লেট করে থোরাক্সের স্ট্রাকচারস গুলাকে যেন সে কম্প্রেস না করে বা ইন্টারফেয়ার না করে, এজন্য একটা মেমব্রেন থাকে। হ্যাঁ, সেটাকে আমরা বলছি ডোম শেপ মেমব্রেন, ওইটাকে আমরা বলছি সুপ্রাপ্লুরাল মেমব্রেন বা সিপসন্স ফাসা। সো অ্যাপেক্স মানে লাংসের অ্যাপেক্স কে যেন বেসিক্যালি থোরাক্স থেকে সেপারেটেড থাকতে পারে বা ওভার ইনফ্লেশন অফ দ্য লাংস যেন না হয়, এজন্য সিপসন্স ফাসাটা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এরপরে আমরা লোয়ার সারফেসে আসি। আমরা তো আগে বলেছি যে এখানে কিন্তু কোস্টাল গ্রুভ নাই, কারণ কোস্টাল গ্রুভ ইন্টারনাল সারফেস বরাবর থাকে। তাহলে এখানে লোয়ার সারফেসে কি কি অ্যাটাচমেন্ট থাকবে? তাহলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল, এই দুইটা এখানে থাকে। হ্যাঁ, মানে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস, এই দুটো মাসল এখানে থাকে, কিন্তু এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এখানে থাকে না। তাহলে নিউরোমাসকুলার বান্ডেল যেগুলা, সেগুলা এখানে কি ফর্মে থাকে? এখানে কিন্তু টিপিক্যাল রিবসের ক্ষেত্রে ভ্যান ফর্মে ছিল, অর্থাৎ ইন্টারকোস্টাল ভেইন আগে ছিল, ইন্টারকোস্টাল আর্টারি আগে ছিল, তারপর ইন্টারকোস্টাল নার্ভ। কিন্তু এখানে ইন্টারকোস্টাল নার্ভ আগে আসবে, ইন্টারকোস্টাল আর্টারি তারপরে যাবে এবং ইন্টারকোস্টাল ভেইন তারপরে যাবে, অর্থাৎ এখানে ন্যাভ ফর্মে থাকবে, ভ্যান ফর্মে না। এবং এই স্ট্রাকচারস গুলো থাকবে ইন্টারকোস্টাল ইন্টিমাস এবং কোস্টাল প্লুরার মাঝে থাকবে এই স্ট্রাকচারস গুলো। এখানে কিন্তু এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল থাকবে না। আর সেকেন্ড রিব যেহেতু আমরা বলতেছি, তাহলে পড়ে ফেলি। সেকেন্ড তোমাদের হাতে হাতে যাদের সেকেন্ড রিব আছে তোমরা মিলাই দেখতে পারো। সেকেন্ড রিবের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে এখানে একটা বড় একটা টিউবারসিটি থাকবে। হ্যাঁ, এই টিউবারসিটি বরাবর সেরেটাস অ্যান্টেরিয়র মাসল লাগবে। আর এই সেরেটাস অ্যান্টেরিয়র মাসল যেটা আছে, এটা ঠিক পেছনে একটা রিজ থাকবে, যেই রিজ বরাবর স্ক্যালিনাস পস্টেরিয়র মাসল থাকবে। তাহলে আর দেখো স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসল কোথায় লাগতেছে? স্ক্যালিনি টিউবারকেল অফ দ্য ফার্স্ট রিবে লাগতেছে। স্ক্যালিনাস মিডিয়াস কোথায় লাগতেছে? আপার সারফেসে লাগতেছে, আপার সারফেস অফ দ্য ফার্স্ট রিবের পস্টেরিয়রলি থাকতেছে। আর স্ক্যালিনাস পস্টেরিয়র কোথায় থাকতেছে? এটা হচ্ছে টিউবারোসিটিতে থাকতেছে, মানে বিহাইন্ড দ্য টিউবারোসিটি অফ দ্য সেকেন্ড রিবে থাকতেছে। এরপরে আমরা দেখবো অসিফিকেশন। অসিফিকেশন সচরাচর ধরে না, কিন্তু যারা ভালো পারো, যারা ভালো তোমাদের মধ্যে যারা একটু বেশি বেশি টিচার্সরা যাদেরকে বেশি নাম্বার দিতে যাবে, তাদেরকে বেসিক্যালি এটা ধরে থাকে। সো অসিফিকেশন আমরা জানবো এটা ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন ঘটে এবং একটা প্রাইমারি সেন্টার থাকে ফর দ্য শ্যাফট। হ্যাঁ, এবং প্রাইমারি সেন্টার মানে আমরা আগেই জেনেছি যে দ্য সেন্টার হুইচ অ্যাপিয়ার্স বিফোর দ্য বার্থ, সেটাকে আমরা বলে থাকি
প্রাইমারি সেন্টার, তার মানে তোমার ইন্ট্রাইউটেরাল লাইফে মানে ভ্রূণ অবস্থায় মায়ের পেটে যখন তোমার বয়স 2 মাস তখন থাকবে এই প্রাইমারি সেন্টার, হ্যাঁ, যেটা শাফটের জন্য রাইজ করবে। আর 3টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকবে ফর হেড, আর্টিকুলার পার্ট অ্যান্ড নন আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকল। মানে হেড এর জন্য একটা থাকবে অসিফিকেশন সেন্টার, হ্যাঁ, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার মানে সেটা আফটার বার্থে গিয়ে রাইজ করবে, এবং আর্টিকুলার পার্টের জন্য একটা এবং নন আর্টিকুলার পার্টের জন্য আরেকটা। এই সবগুলা ফিউজড হয়ে যাবে কত বছর বয়সে? 20 বছর বয়সে এটা ফিউজড হয়ে যাবে। তাহলে আমার হাতে যে রিপসটা আছে এখানে আমি লেটস জাস্ট সে এই রিপস, এখানে একটা হেড আছে, আর্টিকুলার টিউবারকেল আছে এবং নন আর্টিকুলার টিউবারকেল আছে, হ্যাঁ, এখানে বোঝা যাচ্ছে না, বেসিক্যালি এটাতে ভালো করে বোঝা যাচ্ছে। দেখো এটা একটা হেড আছে, আর্টিকুলার পার্ট আছে এবং নন আর্টিকুলার পার্ট আছে, এই তিনটাই কিন্তু আমি ফিউজড হয়ে দেখতেছি। তার মানে আমি এখান থেকে এই ডিসিশনে আসতে পারি যে এই রিপটা যেই ব্যক্তিরই হোক না কেন সেই ব্যক্তিটা 20 বছর পর মারা গেছে, কারণ এই টিউবারকেল গুলা এবং হেড গুলো এই সেকেন্ডারি অসিফিকেশন সেন্টারস গুলা 20 বছর পরে গিয়ে ফিউজড হয়, which means এই মানুষটার বয়স মিনিমাম ইট হ্যাজ টু বি 20 অর মোর। আর ফার্স্ট ট্রিপ যেহেতু অ্যাটিপিক্যাল রিপস, দ্যাটস ওয়াই ফার্স্ট ট্রিপের জন্য একটু ডিফারেন্স এখানে আছে। ফার্স্ট ট্রিপের জন্য একটা প্রাইমারি সেন্টার ফর দ্য শ্যাফট, যেটা কিনা আগেকার মতোই সেটা অ্যাপিয়ার করবে সেকেন্ড মান্থ অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। আর 3টার জায়গায় কিন্তু 2টা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থাকে, একটা থাকে হেডের জন্য আর একটা থাকে আর্টিকুলার পার্ট অফ দ্য টিউবারকুলের জন্য। আর 11 এবং 12 জন্য দেখো একটা প্রাইমারি সেন্টার থাকবে এবং একটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার দেখবে, সেটা হচ্ছে বোথ উইল বি অ্যাসাইড ফর অনলি হেড। তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট অসিফিকেশন। এরপর আমরা দেখি ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমিতে আমরা কি দেখছি? দেখো নরমালি রিপ কয় জোড়া থাকে? নরমালি রিপ থাকে 12 জোড়া, মানে 24টা রিপস থাকে, হ্যাঁ, 24টা রিপস থাকে। দেখো এখান থেকে শুরু হয়েছে, থোরাসিক 1 থেকে শুরু হয়েছে এবং থোরাসিক 12 এ গিয়ে মোর অর লেস শেষ হয়ে যায় ভার্টিব্রাল লেভেল বরাবর। কিন্তু যখন থোরাসিক 12 এর উপরে কি আছে? সার্ভাইকাল আছে না? থোরাসিক 1 এ, আই মিন টু সে থোরাসিক 1 এর উপর কি আছে? সার্ভাইকাল 7 আছে, হ্যাঁ, তারপর সার্ভাইকাল 6, তারপর সার্ভাইকাল 5, এভাবে উপরে উঠে যাবে, হ্যাঁ। সো থোরাসিক 1 থেকে রিপ শুরু হওয়ার কথা, কিন্তু কোনো কারণে যদি সার্ভাইকাল 7 ভার্টিব্রা বরাবরও আরেকটা এক্সট্রা রিপ থাকে, এই রিপটা হচ্ছে একটা এক্সট্রা রিপ যেটা সার্ভাইকাল 7 বরাবর আছে, এইটাকে আমরা বলছি সার্ভাইকাল রিপ। এখন এই সার্ভাইকাল রিপটা হচ্ছে একটা ক্লিনিক্যাল অ্যাবনরমালিটি। এখন এই সার্ভাইকাল রিপের কি অ্যাবনরমালিটি হয়? নরমালি আমরা থোরাসিক ইনলেট জানি, তোমরা এখনো থোরাসিক ইনলেটের হয়তো বা স্ট্রাকচারগুলো পড়ো নাই, আমরা পরবর্তী ক্লাসে থোরাসিক ইনলেট সম্পর্কে জানবো। সো থোরাসিক ইনলেটে বেশ কিছু স্ট্রাকচারস যায়, হ্যাঁ, লাইক কিছু নার্ভস আছে, কিছু ভেইনস আছে, ফ্রেনিক নার্ভস আছে, এখানে ভেগাস নার্ভ আছে, লেফট এন্ড রাইট ফ্রেনিক নার্ভস, লেফট এন্ড রাইট ভেগাস নার্ভ, কিছু আর্টারি আছে, সাবক্লেভিয়ান আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি, হ্যাঁ, তারপর এরকম কিছু আছে, ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, এখানে অনেকগুলো আর্টারি আছে, বেশ কিছু ভেইনস আছে, হ্যাঁ। তখন এই ভেইনস গুলাকে কম্প্রেসড করবে এই একটা এক্সট্রা রিপ। নরমালি তো এই রিপটা থাকার কথা না, কিন্তু এই রিপসটা এসে এই সকল স্ট্রাকচার গুলো, দেখো নার্ভ, ভেইন, আর্টারি, এগুলোকে কম্প্রেসড করবে, হ্যাঁ। তো যখন কম্প্রেসড করবে তখন স্ট্রাকচার গুলা তখন ড্যামেজ হয়ে যাওয়ার পসিবিলিটি আসে, তাই না? তখন তোমার এখানে কিছু অনেকগুলা কমপ্লিকেশনস রাইজ করবে, যেই কমপ্লিকেশনস গুলাকে আমরা বলছি এক কথায় থোরাসিক ইনলেট সিনড্রোম। সিমটম কিন্তু বলি না, সিনড্রোম বলি, কারণ একাধিক কমপ্লিকেশন যখন হয় তখন সেগুলোকে আমরা কালেকটিভলি সিনড্রোম বলে থাকি, ASYNDROME। এরপর হচ্ছে এটা তো ছিল উপর দিকে যদি রিপস বাড়ে এক্সট্রা, তখন সেটাকে বলে থাকি সার্ভাইকাল রিপস। আর যদি নিচের দিকে রিপস বাড়ে তখন সেটাকে আমরা বলছি গরিলা রিপ বা লাম্বার রিপ। আমাদের একটা স্যার ছিলেন, উনি সবসময় এই গরিলা রিপ বা লাম্বার রিপ, এটা ওনার খুবই ফেভারিট কোশ্চেন। তাহলে দেখো নিচের দিকে থোরাসিক 12 এ গিয়ে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু থোরাসিক 12 এ না গিয়ে লাম্বার 1 ভার্টিব্রা বরাবর বা লাম্বার 2 তে এসে যদি রিপস গুলা নতুন করে অ্যারাইজ করে, দেখো এই রিপটা কিন্তু নাম্বার 1 বরাবর অ্যারাইজ করছে, তাহলে দিস ইজ গরিলা রিপ, হ্যাঁ, দিস ইজ গরিলা রিপ, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার থোরাসিক ইনলেট সিনড্রোম যদি হয় তখন কি কি সমস্যা দেখা দিতে পারে? নরমালি হ্যান্ড কে সাপ্লাই দেয় যেসব আর্টারি, সেগুলো যদি ড্যামেজ হয় তখন কি হবে? তখন তোমার হ্যান্ড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ব্লাড পাবে না, ফলে ইসকেমিয়া হবে, নেক্রোসিস হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, নার্ভ এখানে কাজ করবে না, এখানে ব্র্যাকিয়াল প্লেক্সাস থাকতে পারে, সো নার্ভ এখানে ড্যামেজ হয়ে যাবে, ফলে তোমার প্যারাস্থেসিস হয়ে যেতে পারে, হাত প্যারালাইসিস হয়ে যেতে পারে, লস অফ সেন্সেশন হতে পারে, আরো অনেক সমস্যা দেখা দিতে পারে। সো সবগুলো সমস্যাকে আমরা কালেক্টিভলি বলতেছি থোরাসিক ইনলেট সিনড্রোম। আর এখানে গরিলা রিপ বা লাম্বার রিপ, এই দুটাও কিন্তু একটা ক্লিনিক্যাল কন্ডিশন, অর্থাৎ নিচে যদি রিপ বেড়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি গরিলা রিপ। নরমালি দেখা যায় কি নাম্বার 1 এর যে ট্রান্সফার্স প্রসেস, এই নাম্বার 1 এর ট্রান্সফার্স প্রসেসটাই এত বেশি বড় হয়ে যায় অনেক সময় অ্যাবনরমালি,
যে সেই নাম্বার ওয়ানের ট্রান্সভার্স প্রসেসটাকেই মানুষ মিস্টেকেনলি রিপ বলে ভাবতে শুরু করে এবং সেটা রিপসের মতন আচরণও শুরু করতে পারে। হ্যাঁ, যার ফলে একটা এক্সট্রা রিপ তৈরি হয় নিচের দিকে, সেটাকে আমরা বলছি গরিলা রিপ বা লাম্বার রিপ। এরপরে আমরা আসবো ফ্লেইল চেস্ট। ফ্লেইল চেস্টটা কি? নর্মালি চিন্তা করো, আমার হাতের দিকে খেয়াল করো, নর্মালি তুমি দেখো যে নর্মালি ইন্সপিরেশনের সময় আমাদের রিপসগুলা এক্সপ্যান্ড করে, এরকম হয়, আর এক্সপ্রেশনের সময় এরকম হয়। মানে চিন্তা করো, ইন্সপিরেশনের সময় মানে তুমি যখন প্রশ্বাস নিচ্ছ তখন তোমার শ্বাস প্রশ্বাস ভেতরে আসার কারণে তোমার রিপসটা তখন ইনফ্লেট করবে, লাংসটা তখন ইনফ্লেট করবে। তুমি যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছ তখন তোমার লাংসটা বাতাস দ্বারা ফুলফিলড হবে, যার ফলে অ্যালভিওলাই গুলো ফুলফিলড হবে বাতাস দ্বারা, তখন তোমার লাংস এক্সপ্যান্ড করবে এবং তোমার থোরাসিক ক্যাভিটি ইনক্রিজ করবে এবং তখন রিপস গুলা এরকম করবে। আবার যখন ইন্সপিরেশন শেষ, তখন যখন তুমি এক্সপিরেশন করবা তখন তুমি এই বাতাসগুলোকে বের করে দিবা এবং থোরাসিক ক্যাভিটির যে ভলিউম সেটি তখন কমে যাবে এবং তখন রিপস গুলো আবার শ্রিঙ্কেজ করবে। মানে এর ইন্সপিরেশন এক্সপ্রেশন। এখন চিন্তা করো, যদি তোমার রিপসের কোনো একটা অংশ ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। ফ্র্যাগমেন্টেড মানে কি? মানে রিপসের একটা অংশ ধরে নাও ভেঙে গেছে, ফ্র্যাগমেন্টেড, হ্যাঁ ভেঙে গেছে, তাহলে যখন তুমি ইন্সপিরেশন করবা, যেটা ইনট্যাক্ট অংশ, হ্যাঁ ইনট্যাক্ট অংশটা তোমার বাইরে যাবে। আর যেটা যে অংশটা ধরে নাও 5 নম্বর রিপ তোমার ব্রেকডাউন হয়েছে, তাহলে 5 নম্বর রিপের একটা অংশ ব্রেকডাউন হয়েছে, একটা অংশ ফ্র্যাগমেন্টেড হয়েছে, বাট বাকি অংশটা ইনট্যাক্ট আছে, বাকি অংশটা মানে অক্ষুণ্ণ আছে। তাহলে যেই অংশটা অক্ষুণ্ণ আছে সেই ইন্সপিরেশনের সময় সে আউটওয়ার্ডে যাবে, মানে সে ইন্সপিরেশনের সময় বের হবে। আর যে অংশটা ফ্র্যাগমেন্টেড হয়ে আছে সেই অংশটা ভেতরে ঢুকবে। বুঝছো? নরমালি দুইটা অংশকেই বাইরে যাওয়া উচিত ছিল, মানে ইন্সপিরেশনের সময় আউটওয়ার্ড হওয়া উচিত ছিল এভাবে, আর এক্সপিরেশনের সময় ইনওয়ার্ড হওয়া উচিত ছিল। হ্যাঁ, কিন্তু যেহেতু 5 নাম্বার রিপ, ধরে নাও যে এই মিডল এই রিং ফিঙ্গারটা হচ্ছে 5 নাম্বার রিপ, তাহলে 5 নাম্বার রিপ এর ইনট্যাক্ট অংশটা বাইরে যাচ্ছে ডিউরিং ইন্সপিরেশন, আর ফ্র্যাগমেন্টেড অংশটা ভেতরে আসতেছে। হ্যাঁ, আবার ডিউরিং এক্সপ্রেশন 5 নম্বর রিপটা ভেতরে আসা উচিত। হ্যাঁ, তার মানে ইনট্যাক্ট অংশ অফ দ্য 5 নম্বর রিপ সে ভেতরে আসতেছে, বাট ফ্র্যাগমেন্টেড অংশ সে কিন্তু আবার বাইরে যাচ্ছে। এই যে একটা মুভমেন্ট, এই মুভমেন্টকে আমরা বলতেছি প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট, এবং এই প্যারাডক্সিক্যাল মুভমেন্ট এর অপর নাম হচ্ছে ফ্লেইল চেস্ট। মানে ইনট্যাক্ট অংশ ডিউরিং ইন্সপিরেশন বের হয়ে যাবে, আর ফ্র্যাগমেন্টেড অংশ ডিউরিং ইন্সপিরেশনের সময় ভেতরে ঢুকবে। আর এক্সপ্রেশনের সময় ইনট্যাক্ট অংশ ভেতরে আসবে, আর ফ্র্যাগমেন্টেড অংশ অফ রিপস সেটা বাইরে যাবে। এই মুভমেন্টটাকে আমরা বলছি প্যারাডক্সিক্যাল মুভমেন্ট। এই প্যারাডক্সিক্যাল মুভমেন্টকেই আমরা বলে থাকি ফ্লেইল চেস্ট। তাহলে এটা কখন করতেছে? যখন রিপস গুলো বেসিক্যালি ফ্র্যাগমেন্টেড হবে তখন। এরপরে আমরা দেখব রিপস এর বিভিন্ন মুভমেন্ট। একটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং আরেকটি হচ্ছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। সো পাম্প হ্যান্ডেল মুভমেন্টে দেখো, আমাদের রিপস গুলার বেসিক্যালি তিনটা মুভমেন্ট হয়ে থাকে। একটা পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট এবং আরেকটি হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট, যেটা হয়ে থাকে ডিউ টু দ্য কন্ট্রাকশন অফ দ্য ডায়াফ্রাম। হ্যাঁ, এটাকে পিস্টন মুভমেন্ট বলা হয়। এটা আমরা আজকে জানবো না। আমরা দুইটা মুভমেন্ট দেখবো, একটা পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আর একটা বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। সো দেখো, রিপস গুলো নরমালি এরকম থাকে। হ্যাঁ, পস্টেরিয়র এন্ড একটু সামনে থাকে। এটাকে ধরবা কিভাবে নরমালি রিপস? আমরা ভালো কথা এই রিপসটা একটু দেখি। নরমালি যদি এটা লেফট সাইডের রিপ হয়ে থাকে, আগে সাইড ডিটারমিনেশন করবা এটা লেফট সাইডের রিপ না রাইট সাইডের রিপ। হ্যাঁ, তারপরে মাঝ বরাবর এটা ধরে চিন্তা করবে এটা ভার্টিব্রা, এটা ভার্টিব্রা, এবং তারপরে এই অংশটাকে পস্টেরিয়র এন্ডটাকে পস্টেরিয়রলি রাখবা, অ্যান্টেরিয়র এন্ডকে অ্যান্টেরিয়রলি রাখবা, আর অ্যান্টেরিয়র এন্ডটাকে একটু ডাউনওয়ার্ড করাবা এবং একটু ল্যাটারালি করাবা, কারণ টু অ্যাকোমোডেট ইটস রেসপেক্টিভ কার্টিলেজ, এটা একটু দূরে থাকবে। ঠিক এভাবে এই জিনিসটা তুমি যতই এভাবে ধরো না কেন, টিচাররা লাঠিতে তোমাকে আর একটু সরাই দিবে, এভাবে একটু লাঠিতে তারা ইন্ডিকেশন করাইতে একটু সরাই দিবে আর কি। যাক, তবে মোরাললেস স্ট্যান্ডার্ড ওয়ে অফ হোল্ডিং দ্য রিড হচ্ছে ঠিক এভাবে ধরে একটু নিচের দিকে রাখবো এবং এটাকে একটু ল্যাটারালি রাখবা, সো দ্যাট ইট ক্যান আর্টিকুলেট ইট ইজ ওন কোস্টাল কার্টিলেজ। সো নরমালি যেটা দেখো, ডিউরিং ইন্সপিরেশনের সময় দেখো, আমরা পাম্প হ্যান্ডেলকে চিন্তা করি, এটা ধরো যে টিউবওয়েল, এই টিউবওয়েলে যখন আমরা পানি ভরাইতে চাই, ধরো যে এখানে একটা কোনো বালতি আছে, এই বালতিকে তুমি পানি দিয়ে ভরাবা, তো তখন টিউবওয়েলটাকে তুমি এখান থেকে এখানে আনবা। হ্যাঁ, সো দেখো তুমি চিন্তা করে যে যখন ইন্সপিরেশন হয় তখন থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ে। রিপস ধরে নাও এখানে একটা রিপস আছে, এই বরাবর একটা রিপস আছে। হ্যাঁ, এই বরাবর একটা রিপস আছে। এখন তুমি যদি চিন্তা করো, এই রিপসটা এভাবে আছে, তুমি যখন ইন্সপিরেশন নিবা, মানে যখন তুমি লাংস দিয়ে বাতাস গ্রহণ করবা বাইরে থেকে, তখন যখন তোমার বাতাসটা আসবে তখন তোমার লাংস ইনফ্লেট করবে, লাংস বড় হবে, থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বড় হবে।
তখন টু অ্যাকোমোডেট দ্য ইনফ্লেটেড লাং, রিপসটাও তখন এরকম করে সরে যাবে, রিপসটা তখন এরকম করে আপওয়ার্ড মুভমেন্ট করবে। হ্যাঁ, এভাবে তখন মুভমেন্ট করবে। রিপস আগে ছিল এই জায়গাতে, ধরে নাও যে রিপস আগে এরকম ছিল, আর এটা ধরে নাও ভার্টিব্রা, এটা হচ্ছে ভার্টিব্রা, ধরে নাও আমার মাউস পয়েন্টটা খেয়াল করি, এটা মাউস পয়েন্টটা খেয়াল করো, এটা হচ্ছে ভার্টিব্রা আর এটা হচ্ছে রিপস। হ্যাঁ, তো যখন ইন্সপিরেশন করতেছো রিপসটা তখন এখান থেকে এখানে চলে গেল, এখান থেকে এখানে চলে গেল, এই লাল কালারের জায়গাতে চলে গেল। হ্যাঁ, লাল কালারের জায়গাতে চলে গেল। আর নরমালি সে আগে ছিল এই জায়গাতে, এরকম ছিল। ইন্সপিরেশন নিছো, থোরাসিক ক্যাভিটি বাতাস দ্বারা ফুলফিল হয়েছে, এবং থোরাসিক ক্যাভিটি বাতাস দ্বারা ফুলফিল হওয়ার কারণে থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ছে। দেখো ভলিউম বাড়ছে না, ভলিউম বাড়ছে। সো রিপসটা এখান থেকে এখানে গেল, রিপসটা এখান থেকে এখানে গেল। দেখো চিন্তা করো, রিপস যখন এই জায়গাতে ছিল তখন ডায়ামিটার ছিল এতটুকু ভার্টিব্রা থেকে, আর রিপস যখন এই জায়গাতে গেছে তখন ডায়ামিটার হয়ে গেছে এত বড়। হ্যাঁ, তাহলে দেখো আগের ডায়ামিটার কম, আর ইনফ্লেশন হওয়ার পর মানে ইন্সপিরেশন নেওয়ার পর থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়ার পর তার ডায়ামিটার বেড়ে গেছে, মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, হ্যাঁ, এইটা বেড়ে গেছে। তাহলে আমার তার মানে কি ভলিউম বেড়ে গেছে। তোমরা এইচএসসি তে পড়ে আসছো অলরেডি যে ভলিউম ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে যদি কোনো কিছুর ভলিউম বাড়ে, কোনো কিছুর ভলিউম যদি বাড়ে তাহলে তার প্রেসারটা কমে যায়। হ্যাঁ, তাহলে দেখো যখন বাতাস নেওনি তখন রিপস এই জায়গাতে ছিল, এবং ভার্টিব্রাল কলাম থেকে রিপসের মাঝের দূরত্বটা অনলি এতটুকু ছিল, হ্যাঁ না, অনলি এতটুকু ছিল। কিন্তু যখন তুমি ইন্সপিরেশন নিছো তখন ভার্টিব্রাল কলাম ছিল এটা, এবং রিপস চলে গেছে আরেক জায়গাতে, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক বেড়ে গেছে, তার মানে ভলিউমটা এখানে বেড়ে গেছে। তাহলে চার্লস বয়েলসের সূত্র অনুযায়ী ভলিউম বাড়লে কি হবে, ভলিউম বাড়লে প্রেসারটা কম হবে। তার মানে ইন্ট্রাথোরাসিক প্রেসার আফটার ইন্সপিরেশন এটা কমে যাবে। কার তুলনায় কমে যাবে, বাইরের অ্যাটমসফেরিক প্রেসারের তুলনায় কমে যাবে। সো আমরা অলওয়েজ জানি এয়ার মুভমেন্টটা কিভাবে হয়, এয়ার অলওয়েজ মুভস ফ্রম দ্য হায়ার প্রেসার টু দ্য লোয়ার প্রেসার। তাহলে বাইরের এয়ারের প্রেসার বেশি, ভেতরে এয়ারের প্রেসার কম, মানে ভেতরে প্রেসার কম, বাইরে প্রেসার বেশি, তাহলে বাইরে থেকে ভেতরে প্রেসার, বাইরের প্রেসার বেশি হওয়ার কারণে ভেতরের প্রেসার কম হওয়ার কারণে বাইরে থেকে বাতাস ভেতরে আসবে, কারণ বাতাস অলওয়েজ উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। সো তোমরা এই ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা বুঝলা। তাহলে এই যে এখানে প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট কেন ছিল, এই জন্যই ছিল যে প্লেন ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্টে দুইটা ফ্ল্যাট সারফেস থাকে, একে অপরের সাথে খুব ইজিলি বোনস গুলা গ্লাইডিং করতে পারে, স্লাইডিং করতে পারে, যার ফলে মুভমেন্ট গুলা ভালো করে হয়, যার ফলে এই পাম্প হ্যান্ডেল মুভমেন্টটা হয়। পাম্প হ্যান্ডেল এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হওয়ার কারণে রিপস গুলা আপস এন্ড ডাউন করে, তখন রিপসের মুভমেন্টটা এরকম, এটা কিন্তু দেখাইতে বলে, তখন রিপসটা এভাবে হয়। এটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। হ্যাঁ, রিপস গুলো যখন এরকম উপর নিচ হয় তখন বেসিক্যালি থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারটা বাড়ে ডিউরিং ইন্সপিরেশন। থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারটা বাড়ার কারণে থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়ে, থোরাসিক ক্যাভিটির ভলিউমটা বাড়ার কারণে অ্যাকর্ডিং টু চার্লস বয়েলস ল থোরাসিক ক্যাভিটির প্রেসারটা তখন কমে যায়, মানে ইন্ট্রাথোরাসিক প্রেসার কমে যায়। কার তুলনায় কমে যায়, বাইরের বাতাসের তুলনায় কমে যায়। যেহেতু বাইরের বাতাসের চাপ, অ্যাটমসফেরিক এনভায়রনমেন্টের চাপ তখন বেড়ে যায়, আর উইদিন দ্য থোরাক্স চাপ তখন কমে যায়, তাই বাতাস ফ্রম দ্য হায়ার প্রেসার টু দ্য লোয়ার প্রেসারে মুভ করে। তখন আমরা এরকম ভাবে শ্বাস নিলে তখন বাইরে থেকে বাতাসটা ভেতরের দিকে প্রবেশ করে। আর বাকেট হ্যান্ডেল মুভমেন্ট হচ্ছে যে বাকেট অর্থাৎ একটা বালতি যদি আমি মানে লিফট করাই, বালতিকে যদি এরকম ভাবে লিফট করাই, বালতিটা ছিল এরকম, নরমালি বালতি ছিল আগে এরকম, এখন এখান থেকে আমি বালতিকে চালাচ্ছি, তখন বালতিটাকে আমাকে এভাবে আনতে হবে, মানে এরকম এরকম বালতির যেই হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেল মুভ করার সময় যেই মুভমেন্টটা ঘটে থাকে সেই মুভমেন্টটাকে আমরা বলছি বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। এবং এটা নরমালি দেখাইতে বলে ঠিক এভাবে দেখালেই টিচার্সটা এক্সেপ্ট করে নেয়। সো এই বাকেট হ্যান্ডেল মুভমেন্ট বরাবর ট্রান্সভার্স যে ডায়ামিটার আছে ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে। হ্যাঁ, সো ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে, আর পাম্প হ্যান্ডেলের মাধ্যমে অ্যান্টেরিয়র এবং পস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ে। হ্যাঁ, তাহলে এই দুই মুভমেন্ট এর কারণেই অ্যান্টেরিয়র, পস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটারটা বাড়ে, যার ফলে অ্যাজ আ রেজাল্ট ইন দি এন্ড পুরো থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারটা বাড়ে, যার ফলে ভলিউমটা কমে যায়, আই মিন টু সে তখন ভলিউমটা বেড়ে যায়। মানে বোথ পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্টের কারণে ট্রান্সভার্স ডায়ামিটার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টেরিয়র, পস্টেরিয়র ডায়ামিটার এগুলো বাড়া বা কমে বা বাড়ে, সিকোয়েন্সিয়ালি এগুলো কিন্তু বাড়ে এবং কমে, মানে ডিউরিং ইন্সপিরেশন অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র ডায়ামিটার এন্ড ট্রান্সভার্স ডায়ামিটার এগুলো কিন্তু বাড়বে।
আবার ডিউরিং এক্সপিরেশন অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার এগুলো কিন্তু তখন কমবে। মানে যখন পাম্প হ্যান্ডেল মুভমেন্ট এবং বাকেট হ্যান্ডেল মুভমেন্ট ঘটবে তখন রিপসের অ্যান্টিরিয়র পোস্টেরিয়র এবং ট্রান্সভার্স ডায়ামিটার গুলো আপস এন্ড ডাউনস করবে। লেটস জাস্ট সে ইউ আর নাও ইন্সপায়ারিং দ্য এয়ার ইন, তাহলে তখন ট্রান্সভার্স ডায়ামিটার এবং অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার তখন বেড়ে যাবে এবং তখন এই ডায়ামিটার গুলো বেড়ে যাওয়ার কারণে আমরা কিছুক্ষণ আগে যখন দেখালাম তখন থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার বাড়বে, হুইচ মিনস থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়বে। আর থোরাসিক ক্যাভিটির ভলিউম বাড়লে তখন প্রেসার কমে যাবে, বিকজ ভলিউম ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু P if there is constant temperature, তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে ভলিউম এবং প্রেসার একে অপরের সাথে ইনভার্সলি রিলেটেড। সো যখন ইনভার্সলি রিলেটেড হচ্ছে, যখন প্রেসার তখন প্রেসার কমতেছে, ইন্টারথোরাসিক প্রেসার কমতেছে, কার কম্পারিজনে কমতেছে? বাইরের এনভায়রনমেন্টের তুলনায় উইদিন দ্য থোরাক্স প্রেসার কমতেছে, তখন এয়ার মুভস ফ্রম দ্য হায়ার প্রেসার টু দ্য লোয়ার প্রেসার। তার মানে তখন air will always move from the higher pressure direction to the lower pressure direction, তখন আমরা sufficient amount of air intake করতে পারি। এটা হয়ে থাকে, all these things occur because of the presence of the plain variety of the synovial joint। হ্যাঁ, তারপর আমরা anatomical points আমরা কিছুক্ষণ আগে অলরেডি বলেছি। anatomical points আমরা posterior end carrying head, neck and tubercle will be situated posteriorly, anterior end will be directed anteriorly, and it will be directed lower than the posterior end, and intervening shaft is convex and outer surface is directed outwardly, and inner surface is marked by the costal groove and sharp inferior border will be directed inferiorly। এভাবে বললেই মোটামুটি আমাদের anatomical point শেষ। So this was all about ribs। আমি আশা করব রিবস নিয়ে তোমাদের তেমন কোনো আর কনফিউশনস নাই, এই বিষয়টা জানলেই মোটামুটি আমাদের এক্সামের জন্য কভার হয়ে যাবে। আরেকটা বিষয় আমরা অলরেডি স্কিপ করেছি সেটি হচ্ছে প্যাটার্নস অফ দ্য রেসপিরেশন। এই বিষয়টা জানতে হবে। প্যাটার্নস অফ দ্য রেসপিরেশন কি? যখন 2 বছর পর্যন্ত থাকে, আমরা দেখলাম না রিবসটা একটু অবলিকুইটি থাকে, কারণ রিবসের পেছনে এবং রিবসের সামনে বিভিন্ন অ্যাঙ্গেলস থাকে। একটা পস্টেরিয়র অ্যাঙ্গেল আমরা পড়ছি, আবার আমরা অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল পড়ছি। এই পস্টেরিয়র অ্যাঙ্গেল এবং অ্যান্টিরিয়র অ্যাঙ্গেল এগুলোর জন্য রিবসে অনেক অবলিকুইটি থাকে, অনেক টর্টিসিটি থাকে, অনেক বাঁক থাকে, একটু কার্ভেচার থাকে। বাচ্চাদের কিন্তু এই রিবস গুলাতে এত অবলিকুইটি থাকে না, যার ফলে বাচ্চাদের রিবস গুলা ফ্ল্যাট হয়, মানে হরাইজন্টাল হয়। হ্যাঁ, এই জন্য বাচ্চাদের রিবস গুলা হরাইজন্টাল হয় আপ টু 2 ইয়ার্স। এই জন্য তাদের শ্বাস প্রশ্বাসটা হয়ে থাকে অ্যাবডোমিনাল টাইপ। হ্যাঁ, আর যখন আস্তে আস্তে তারা বড় হতে শুরু করে 2 বছর থেকে 6 বছর পর্যন্ত তাদের রেসপিরেশনটা হয়ে থাকে থোরাকো অ্যাবডোমিনাল। হ্যাঁ, নরমালি থোরাকো অ্যাবডোমিনাল মানে হচ্ছে আগে থোরাক্সটা ফুলবে তারপরে অ্যাবডোমেনটা ফুলবে। হ্যাঁ, আর অ্যাবডোমিনো থোরাসিক মানে হচ্ছে আগে অ্যাবডোমেনটা ফুলবে তারপরে থোরাক্সটা ফুলবে। সো যখন অ্যাডাল্টহুডে মানুষ এন্টার করে, তখন যদি সে মেল হয় তখন অ্যাবডোমিনো থোরাসিক হবে, আর যদি সে নরমালি চিলড্রেন হয় তখন থোরাকো অ্যাবডোমিনাল হবে। এই সবগুলো হয় বিকজ অফ দ্য লেস অবলিকুইটি অফ দ্য রিবস। হ্যাঁ, অ্যাবডোমিনাল হয় কারণ বাচ্চাদের হরাইজন্টাল রিবস থাকে এবং বাচ্চাদের রিবসে লেস অবলিকুইটি থাকে। হ্যাঁ, আর আস্তে আস্তে দেখো 2 বছর থেকে অবলিকুইটি হওয়া স্টার্ট করে এবং 6 বছর বয়সে কিন্তু বাচ্চার অবলিকুইটিটা সম্পন্ন হয়ে যায়। তার মানে 6 বছর বয়সে বাচ্চার ইদার অ্যাবডোমিনো থোরাসিক হতে পারে অথবা থোরাকো অ্যাবডোমিনাল হতে পারে। সো দিস ওয়াজ দ্য প্যাটার্ন অফ রেসপিরেশন। সো এটার মাধ্যম দিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটাকে শেষ করছি। আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সবগুলো বিষয়কে কভার করার ট্রাই করছি। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে, কোনো কোয়েরিজ থেকে থাকে, কোনো ডাউটস কনফিউশনস থেকে থাকে, তাহলে আমাদেরকে জানাবা। ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আমাদের ক্লাসটাকে তোমরা শেয়ার করতে পারো, ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারো, গ্রুপ ডিসকাশন করতে পারো, নিজে নিজে আয়নার সামনে গিয়ে এভাবে রিবস ধরে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো যে তোমার ফ্লুয়েন্সি কতটুকু ডেভেলপ করছে, তোমার রেজিডুয়াল নলেজ কতটুকু আছে। আর তারপরে যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে, ইউ ক্যান আস্ক মি অন আওয়ার প্ল্যাটফর্ম। Follow us on the Facebook as well as on YouTube. Thank you.